আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। তো আজকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য আজকে পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ের একদম যতগুলো থিওরি আছে আমরা সমস্ত থিওরিগুলো আজকে আলোচনা করব। অর্থাৎ মোট কথা দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে। আমি আপনাদেরকে অন্তত আরেকটু আশ্বাস দিয়ে দিচ্ছি, আজকের সম্পূর্ণ ক্লাসটি করার পর আমার কোনো ছাত্রছাত্রীর ইনশাআল্লাহ এই দ্বিতীয় অধ্যায়ের কোনো কনসেপ্টে ঝামেলা লাগবে না। তবে ক্লাস করার সময় অবশ্যই আপনি খাতা এবং কলম পাশে রাখুন। তাছাড়া হচ্ছে আপনি হেডফোন ইউজ করলে আপনার জন্য ভালো, চারপাশ থেকে আপনাকে ডিস্টার্ব না করলে আপনার জন্য ভালো। তার রিকোয়েস্ট থাকবে কানে হেডফোন দিয়ে খাতা এবং কলম নিয়ে তারপরে ভিডিওটি দেখুন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের মধ্যে। তবে ক্লাসে জয়েন করার ক্ষেত্রে একটু ছোট্ট কথা বলে দিই, যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার অমুক বন্ধুকে মেনশন করার দরকার বা আমার এই ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে আপনি শেয়ার করতে পারেন। চলুন আমরা ক্লাসে মনোযোগ দিই। আমি আশা করি সবাইকে পেয়ে গেছে। আমি একটু দেখি ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক আশা করি। ইয়েস, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার ছাত্রছাত্রীর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ক্লাসে ভালো করে মনোযোগটা ঠিক রাখা। এটাই হচ্ছে আপনাদের এখন দায়িত্ব, কেমন? ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের মধ্যে প্রবেশ করি। আমাদের 1 নম্বর আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি, অধ্যায়টার নাম গতি, কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে যে স্থিতি কি জিনিস এবং গতি কি জিনিস। বড় বড়র মতোই সাহায্য করছে আমাকে আমার সেই বিএমডব্লিউ। আপনারা অবশ্যই আমার বিএমডব্লিউকে চিনেন। তো আমরা যদি বলি এখন বিষয়টা এরকম যে আমার হাতে আমার সেই বিএমডব্লিউটা আছে, তার মানে আমার চোখ দেখতে পাচ্ছে যে এই বাবুটা এখন স্থির আছে। তাহলে আমরা বলবো যে সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি আপনার সাপেক্ষবাদ নেই, মানে আমাদের চোখে সাধারণত যেটা দেখে সেটা আগে কথা বলি, যে যদি আমরা কোনো একটা বস্তু দেখি যে সে স্থির অবস্থাতে আছে তাহলে তাকে আমরা স্থির বলি। আর যদি দেখি যে সেইভাবে চলে যাচ্ছে গতিশীল হয়ে, তাহলে তাকে আমরা গতিশীল বলি। বাট ফিজিক্স আপনার কাছ থেকে এভাবে জানতে চায় না। ফিজিক্স বলে তোমাকে পুঙ্খানুপুঙ্খ ধারণা দিতে হবে। কেন ধারণা দিতে হবে? তার কারণ আছে। তার কারণটা হচ্ছে যে কি, আপনি একটা বস্তুকে স্থিতি অথবা গতি যদি ব্যাখ্যা দিতে যান, তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে দিতে হবে যে কার সাপেক্ষে, বা প্রসঙ্গ কাঠামো কি, বা প্রসঙ্গ বিন্দুটা আসলে কি। তিনটা জিনিস একই কথা, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, তারপরে হচ্ছে যে কি এই দুটাকে ভালো করে মনে করেন, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বা সাপেক্ষ। এই সাপেক্ষ না থাকলে আপনি স্থিতি এবং গতি বলতে পারবেন না। খেয়াল করে দেখেন, আমাকে সাপেক্ষ কথাটা কেন চিন্তা করতে হচ্ছে, এই কারণে। আমি যদি এখন বলি আমার হোয়াইট বোর্ডটা এখানে কি আছে, স্থির আছে, খেয়াল করেছেন? আর আমি এখন যদি আমার এই হোয়াইট বোর্ডটাকে, মানে হোয়াইট বোর্ডের উপর আমার এইভাবে এটাকে চলমান করি, তাহলে আমাকে বলতে হবে যে হোয়াইট বোর্ডের সাপেক্ষে আমার গাড়িটি হচ্ছে যে কি গতিশীল। সাপেক্ষ নিয়ে আসছি, আপনি কি চিন্তা করেছেন? অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটাকে বলতে হবে আপনাকে। আমি এটাকে আরো একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে এরকম যে আপনাদের দেলোয়ার স্যার, ঠিক আছে, ধরে নেন আপনার দেলোয়ার স্যারের বয়স হচ্ছে মাত্র 18 বছর বয়স, মাত্র 18 বছরের একদম ভরা যুবক। এবার আপনাদের বয়স ধরে ফেলেন যে কি এই 16 বছর, ঠিক আছে? তাহলে দেলোয়ার স্যারের বয়স হচ্ছে যে কত বছর, 18 বছর ধরেন, আর আপনাদের বয়স হচ্ছে যে কি 16 বছর। তাহলে দেলোয়ার স্যারের সাপেক্ষে আপনারা কত বছরের ছোট? 2 বছরের ছোট, সাপেক্ষ। এবার আমি যদি বলি যে কি আমার সাপেক্ষে মানে আপনাদের সাপেক্ষে আমি কতটুকু বড়? 2 বছরের বড়। কথা বুঝছেন?
তাহলে সাপেক্ষ জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ দেলোয়ার স্যারের সাপেক্ষে আপনারা হচ্ছেন 2 বছরের ছোট, আবার আপনাদের সাপেক্ষে আপনাদের দেলোয়ার স্যার হচ্ছে 2 বছরের বড়। এটা ধরে নেওয়ার ক্ষেত্রে কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আরেকটা জিনিস আমি চিন্তা করতে চাই বা আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে কি, ধরেন আমি এবং আমার ছাত্রছাত্রীরা একসাথে মিলে আমার বিএমডব্লিউতে যাত্রা শুরু করলাম। ঠিক আছে, ধরে নিচ্ছি যে কি আমার এখানে 3 জন ছাত্র আছে, 1 জন 2 জন 3 জন, ছাত্রীকে নিই নাই এখনো। যাক, তাহলে এখন খেয়াল করে দেখেন, আমার বিএমডব্লিউ এই 3 জন স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে, 3 জন স্টুডেন্টকে নিয়ে যাচ্ছে। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে বিএমডব্লিউর সাপেক্ষে আমার ছাত্রছাত্রীরা কি স্থির নাকি গতিশীল, সেটা একটু আমাকে জানাবেন। বিএমডব্লিউর সাপেক্ষে আমার এই 3টা ছাত্রছাত্রী কি স্থির নাকি গতিশীল, বলেন একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব কম সংখ্যক কমেন্ট পড়ব। রহমান বলেছে স্থির, সাফিন বলেছে স্থির, সিয়াম বলেছে স্থির, রিফাত বলেছে স্থির, বুলবুল আহমেদ সহকারে আরো কয়েকজন সবাই বলেছে স্থির। থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি কেন, খেয়াল করে দেখেন, আমি একটু আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দিতে চাই যে একজনের সাপেক্ষে আরেকজন কেন স্থির এখানে। তার কারণ হচ্ছে যে সময়ের ব্যবধানে দুইজনের মধ্যে কোনো তফাৎ সৃষ্টি হয়নি, মানে দূরত্বের কোনো পার্থক্য হয়নি। খেয়াল করেন, অর্থাৎ যখন বিএমডব্লিউ চলছে এইভাবে, তখন বিএমডব্লিউ এবং এই ছাত্রছাত্রীদের মাঝে সময়ের কারণে বা সময়ের সাপেক্ষে কোনো ধরনের অবস্থার তাদের পরিবর্তন হয়নি। অর্থাৎ বিএমডব্লিউ সাপেক্ষে ছাত্রছাত্রীরা ওইখানেই বসে আছে, তাহলে বিএমডব্লিউ সাপেক্ষে ছাত্রছাত্রী এখানে কি স্থির। আবার ছাত্রছাত্রীর সাপেক্ষে বিএমডব্লিউ যদি বলতে চাই, ছাত্রছাত্রীর সাপেক্ষে বিএমডব্লিউ তাহলে কি হবে? এবার এখন বলেন দেখি, ছাত্রছাত্রীর সাপেক্ষে বিএমডব্লিউ কি বলে? ছাত্রছাত্রীর সাপেক্ষে বিএমডব্লিউ কি? আলো বলেছে গতিশীল, আতিফ বলেছে যে গতিশীল, রাতুল বলেছে গতিশীল, পাউল বলেছে গতিশীল, সাফিন আহমেদ গতিশীল। থ্যাংক ইউ সো মাচ। এই তো গতিশীল বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবারে একটু খেয়াল করে দেখেন, বাইকে যদি মনে করেন যে 2 জন ছাত্রছাত্রী, এখানে ঘটনা 3টা আছে, তো এখন মনে করেন যে এখানে 3 জন স্টুডেন্ট বসে আছে, 3 জন স্টুডেন্টের মধ্য থেকে জাস্ট 2 জন স্টুডেন্টের কথা আমরা চিন্তা করি। তাহলে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, এটাও হচ্ছে আমার আর একটা স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্টের সাপেক্ষে এই স্টুডেন্টের অবস্থার কোনো পরিবর্তন হবে না, অথবা এই স্টুডেন্টের সাপেক্ষে এই স্টুডেন্টেরও অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাই গাড়ির উপরে বসে থাকাকালীন যদি গাড়ি চলে, তখন সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে এই স্টুডেন্টের সাপেক্ষে এটাও স্থির, আবার এই স্টুডেন্টের সাপেক্ষে এটাও স্থির। বাট আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন বাইকের কথা বা আপনার ছাত্রছাত্রীর সমস্ত যারা যারা আছে সবাই যখন এইভাবে বাইক চলে যাচ্ছে অথবা গাড়ি চলে যাচ্ছে, তখন পেছনে তো গাছপালা বা বিভিন্ন জিনিস ফেলে চলে যাচ্ছে যারা, তাই না? তার মানে বুঝতে হচ্ছে আমাদেরকে এখানে যে সময়ের সাপেক্ষে গাড়ি এবং আমাদের পেছনে যে গাছপালাগুলো ছিল বা যেগুলো আমাদের মানে চলেই গেছে, তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। তাই যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে আমাকে বলতে হবে গতিশীল। তাহলে একটা বস্তু স্থির নাকি গতিশীল, সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমাকে যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে কি প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু বা সাপেক্ষ। এই সাপেক্ষ দিয়েই আপনাকে একটা জিনিস স্থির নাকি গতিশীল সেটা বলতে হবে। এবার এখন একটা চমৎকার উদাহরণ দেব, এবং এই উদাহরণটা বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে। দেখি আমার ছাত্রছাত্রী ভুল করে নাকি সঠিক করে। আমার ছাত্রছাত্রী ভুল করে নাকি সঠিক করে। ধরেন আমার হচ্ছে যেটা একটা বিএমডব্লিউ, আমি তো বিএমডব্লিউ আঁকতে পারি না, ধরুন ধরেন এটা হচ্ছে আমার একটা বিএমডব্লিউ, সুন্দর হয়েছে আঁকাটা অবশ্যই। এবং সে ধরেন যে আপনার 2ms ইনভার্স 1 বেগে এই সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার একটু খেয়াল করে দেখেন, আমার আরো একটা বিএমডব্লিউ ধরেন এভাবে, আরো একটা বিএমডব্লিউ, সেই বিএমডব্লিউটা মনে করেন যে এখন এইভাবে 2ms ইনভার্স 1 বেগে এদিকেই যাচ্ছে। খেয়াল করে দেখতে হবে, তাহলে এটাও 2ms ইনভার্স 1 দিয়ে সামনের দিকে যাচ্ছে, আবার এটাও কিন্তু 2ms ইনভার্স দিয়ে সামনের দিকে যাচ্ছে, মানে এটা চলমান গতিশীল। আমি কিন্তু বারবার বলছি এটা দুজনেই হচ্ছে যে কি চলতেছে। তার মানে এখন আমি যদি বলি এটা হচ্ছে যে এ আর এটা হচ্ছে যে বি, তাহলে আমি এখন বলতে চাচ্ছি যে এর সাপেক্ষে বি কি গতিশীল হবে?
বা বি এর সাপেক্ষে কি এ গতিশীল হবে নাকি হবে না, সেটা আমাকে একটু জানাতে হবে। এ এর সাপেক্ষে বি কি গতিশীল হবে, আবার বি এর সাপেক্ষে কি এ গতিশীল হবে নাকি হবে না, আমাকে একটু জানাতে হবে। আমার ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। এই বিএমডব্লিউ চেনে না কেন এরা? তানিশা বলেছে হবে না, আশিক বলেছে যে হবে না, সিফাতুল্লাহ বলেছে স্থির, আলো বলেছে যে হবে। আলো ভুল হয়ে গেল রে বোন আমার। এদের কোনো অবস্থানের পরিবর্তন ধরতে, মানে অবস্থার পরিবর্তন হবে, বাট একজনের সাপেক্ষে আরেকজনের স্থির নাকি গতিশীল সেটা বলতে হবে। একজনের সাপেক্ষে আরেকজন স্থির হবে এখানে, তার কারণ সময়ের সাপেক্ষে এই দুইটা বস্তুরই কোনো কি হবে না, মানে তাদের অবস্থার পরিবর্তন হবে। মানে এও তো 2 দিয়ে চলতেছে, এও 2 দিয়ে চলতেছে, এও যতটুকু সামনে আগাবে এও ততটুকু সামনে আগাবে। কথা কি বুঝতে পেরেছেন? আশা করি ক্লিয়ার করতে পারছেন। যাই হোক, এই উদাহরণটা একটু বেশিরভাগে ভুল করে। স্থির এবং গতিশীল এই দুটো জিনিস আমরা কি করলাম, ক্লিয়ার করলাম। এখন আমাদের এই অধ্যায় থেকে কয়েকটা সংজ্ঞা জানতে হবে। সেই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে আমাদের বিভিন্ন প্রকার গতি আছে, সেই গতিগুলো সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তো দেখেন, বিভিন্ন প্রকার গতি নিয়ে আমি অনেকক্ষণ কথা বলতে চাই, তার কারণ বিভিন্ন প্রকার গতি নিয়ে আমাদের এখান থেকে একটা মাস্ট এমসিকিউ আসবে। তো আজকের ক্লাসটা আমরা যদি ভালো করে করে ফেলি, ইনশাআল্লাহ আমার ছাত্রছাত্রীরা এখান থেকে একটা উত্তর করতে পারবেই পারবে। 1 নম্বরে যেটা আমাদের উদাহরণ গতির উদাহরণ আছে, সেটা হচ্ছে যে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। খেয়াল করে দেখেন প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের চারপাশের বায়ুকে যদি মনে করেন সরিয়ে ফেলা হয়, তাহলে যদি আমরা একটা বস্তুকে এইভাবে ফেলি, তাহলে বস্তুটা একদম সোজাভাবে পড়বে, তাই তো বিষয়টা। এবার যদি বায়ু থাকে তাহলে মোটামুটি এই বস্তুটা সোজাভাবেই পড়বে, কিন্তু যদি আপনি এভাবে একটা টিস্যুকে ফেলে দেন, এভাবে যদি একটা টিস্যুকে এভাবে ফেলে দেন, দেখেন ডান্সিং করতেছে, এইভাবে 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 ডান্সিং করতে করতে পড়তেছে। তার মানে বায়ুকে উপেক্ষা করতে হবে, বায়ু ছাড়া চিন্তা করতে হবে। তাহলে বায়ু ছাড়া যদি আপনি এখন দেখেন, এটা এভাবে পড়ে গেল, সমানভাবে নিচের দিকে পড়বে, একদম সোজাভাবে পড়বে। বায়ু ছাড়া যদি চিন্তা করেন এটাকে, সোজাভাবে পড়বে। তাহলে কোনো বস্তুর মানে গতি যদি এরকম হয় যে সে একদম সোজাভাবে যাচ্ছে, সোজাভাবে যাচ্ছে, তাহলে সেই ধরনের গতিকে আপনি সরল রৈখিক গতি বলতে পারবেন। খেয়াল রাখতে হবে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, সরল রৈখিক গতি হওয়ার সময় একটা বস্তু উল্টাতে পারবে না, একটা বস্তু উল্টাতে পারবে না। কেন উল্টাতে পারবে না আমি আপনাকে বলি। সরল রৈখিক গতির ক্ষেত্রে কেন একটা বস্তু উল্টাতে পারবে না? ধরেন আপনি একটা বস্তুকে এভাবে ছেড়ে দিয়েছেন, ধরেন ভূমিতে ছেড়ে দিয়েছেন, সোজাভাবে গেল একদম, তার মানে অবশ্যই সরল রৈখিক গতি। বাট যদি সে উল্টে যায়, খেয়াল করে দেখেন, এভাবে যেতে যেতে উল্টে গেছে মনে করেন, তাহলে দেখেন সরল আর হয়নি, কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে, রাস্তাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। মনে করেন আমার বিএমডব্লিউ যাচ্ছে যাচ্ছে একটু পড়ে গেল, তার মানে যদি সে উল্টে যায় তাহলে সেটা সরল রৈখিক গতি হবে না। তাই এমসিকিউতে এরকম একটা প্রশ্ন আসে, এই যে বাবুরা বলো তো, সরল রৈখিক মানে নিচের কোন গতিটি উল্টে গেলে সেটা আর ওই গতি থাকে না, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতির ক্ষেত্রে বস্তু তাহলে কখনো কি হতে পারবে না, উল্টাতে পারবে না। এটা সবচেয়ে সহজ উদাহরণ এবং সবচেয়ে সহজ একটা গতির উদাহরণ। বাট ঘূর্ণন গতি থেকে আমাদের ছাত্রছাত্রীর এচকি পেচকি শুরু হবে। আমি এগুলো নিয়ে না অনেক কথা বলবো আজকে। আমার ছাত্রছাত্রীদের মনোযোগ কতটুকু থাকে আমি জানি না, বাট আমি বারবারই বলে দিয়েছি আপনাদের কিন্তু মনোযোগটা ঠিক রাখতে হবে। দেখেন প্রিয় ছাত্রছাত্রীরা আমার, ঘূর্ণন গতি কাকে বলা হয়ে থাকে? কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, ভালো করে বুঝুন আগে, তাহলে একটা দেখেন, একটা নির্দিষ্ট বিন্দু নিতে হবে আগে, নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব। তার মানে কি জানেন? একদম নির্দিষ্ট যেটা বিন্দু নিয়েছেন না আপনি, এই নির্দিষ্ট বিন্দুটা থেকে চারিদিকের দূরত্বটা কি হতে হবে? সমান হতে হবে। চারিদিকের দূরত্ব কি হতে হবে? সমান। তাহলে দেখেন, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, তাহলে তাকে ঘূর্ণন গতি বলা হয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে দুইটা বিশেষ দ্রষ্টব্য দেলোয়া স্যার বলে দিয়েছিল, এভাবে মনে রাখবেন যে ঘূর্ণন গতির ক্ষেত্রে দুইটা বিশেষ দ্রষ্টব্য।
1 নম্বর বিশেষ দ্রষ্টব্য, বস্তু হয় এভাবেও ঘুরতে পারে অথবা চাইলে এভাবেও ঘুরতে পারে, কোনো সমস্যা নাই। 2 নম্বর বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে যে কি, যদি মনে করেন যে একবার আস্তে আস্তে ঘুরলো এভাবে আর জোরে করে ঘুরেছে, তাও কোনো সমস্যা নাই। তখন অন্যান্য গতিতে এগুলো সমস্যা আসবে। তো ঘূর্ণন গতি বলবে কি, তুমি ঘুরলেই হয়েছে, কিন্তু নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থাকতে হবে তোমারে, তাহলেই তুমি ঘূর্ণন গতি। কথা কি বোঝা গেছে? এবার মনে করেন যে কি, একটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কিভাবে ঘুরে, এভাবে এভাবে ঘুরে, তাই না? এভাবে ঘুরে না, কিন্তু এভাবে ঘুরে একটা ইলেকট্রন, আবার এভাবে আর একটা ইলেকট্রন ঘুরে, দুইভাবে দুইটা ইলেকট্রন কিন্তু ঘুরে। এসএসসি লেভেলে এখন আপনারা জানেন না, অর্থাৎ দুইটা ইলেকট্রন বিপরীত স্পিনে ঘুরে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দুইটা ইলেকট্রনেরই গতি আপনি বলতে পারবেন ঘূর্ণন গতি। আশা করি আমার ছাত্রছাত্রীরা ঘূর্ণন গতিগুলো ক্লিয়ার করতে পেরেছে। একটু জানাবেন কষ্ট করে আপনি ক্লিয়ার করতে পারলেন কিনা। তানিশা ক্লিয়ার করেছে, ফারদিন বলেছে যে জি ক্লিয়ার, আতিফ হোসেন ক্লিয়ার, আবিদ চৌধুরী ক্লিয়ার করতে পারেনি এখনো, নাকি বাকি সমস্যা হয়েছে কিনা আমি কি বলেছি আমি খেয়াল করতে পারি না। মানে কোনো ক্লিয়ার করতে পেরেছেন কিনা জাস্ট বলবেন যে ক্লিয়ার অথবা ক্লিয়ার না, এরকম বলবেন আপনারা, ঠিক আছে? আবার ক্লিয়ার শ্যাম্পু বলিস না তোরা, সানসিল্ক শ্যাম্পু বলিস না, আপনারা শুধুমাত্র বলবেন ক্লিয়ার। ওকে, মুহিব তো আমার অন্যান্য জায়গাতেও ক্লাস করে, মাশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। খান আল্লাহ আমিন হোসেন, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বেশি পড়লে আবার মনে করেন পরবর্তীতে ইউটিউবে ভিডিওটা যাবে, ওরা বিরক্ত হয়ে যাবে, স্যার আপনি শুধু কমেন্ট পড়েন কেন এত বেশি বেশি। যাই হোক, সবার কমেন্ট পড়লেও একটু ছেলে মেয়েদের মাঝে একটু উৎসাহ সৃষ্টি হয় যে আমার স্যার কমেন্টটা পড়ছে, সবার সামনে আমার নামটা আছে, দ্যাটস ইট। খেয়াল রাখি তাহলে ঘূর্ণন গতির আরো কি কি উদাহরণ হতে পারে সেটা আমরা বলি। 1 নম্বরে আমরা আমাদের সেই শৈশবকালে ফিরে যেতে চাই, যেটা এখন আমরা চাইলেও আর পারি না। বাচ্চা ছিলাম যখন ক্লাস 2, 3-তে পড়তাম, 4-এ পড়তাম, 5-এ পড়তাম, আমরা সকল বন্ধুরা মিলে লাটিম কিনতাম, মনে আছে না? সেই লাটিমের দিনে এখন আর নাই। এখন শুধু পাবজি নিয়ে ব্যস্ত সবাই। ক্লাস 5-এর পোলাপানো পাবজি, ফ্রি ফায়ার চারপাশে দেখি, আর নাই এই সমস্ত খেলাধুলাগুলো, হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই যে লাটিম ঘুরে, তাই না? লাটিমের আংটা যেটা আছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে কি করছে, ঘুরছে। লাটিমের গতি ঘূর্ণন গতি। তারপরে আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে না, যদি ঘুরে তাহলে সেটা কি হবে, ঘূর্ণন গতি হবে। বুঝতে পেরেছেন? এবার পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঘূর্ণন গতি। সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি, ট্রাকের চাকার গতি ঘূর্ণন গতি। তাহলে এগুলো সবগুলো ঘূর্ণন গতি। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, চাঁদের গতি ঘূর্ণন গতি। এই যে ঘূর্ণন গতির উদাহরণ। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। এরপরে কি উদাহরণ, এরপরেরটা দেখে চলন গতি। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা গতি ছাত্রছাত্রীর কাছে বোঝার জন্য। আসেন আমি চেষ্টা করব আমার ছাত্রছাত্রীকে খুব সহজে এটা বোঝানোর। দেখেন, চলন গতিটা হচ্ছে যে কিরকম, যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা, আচ্ছা সংজ্ঞা বাদ দিয়ে আগে আমরা বাস্তবিক ভাবে দেখার চেষ্টা করি। তখন আগে বাস্তবতার উদাহরণ, তারপরে তখন সংজ্ঞা আপনি এমনিতে বুঝতে পারবেন। আমার সেই কই বিএমডব্লিউ কোথায় তুমি? এই তো আমার বিএমডব্লিউ। দেখেন ভালো করে বুঝেন, আমরা যদি বলি যে আমাদের এইখানে একটা পায়া ছিল চাকার, আর এখানে একটা চাকার পায়া আছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা এই বস্তুটাকে ধরুন এইভাবে সোজাভাবে চালাইলাম, এইভাবে। তাহলে পায়াটা অবস্থান করতে যখন কোথায়, ধরেন এটা এ পায়া ছিল, এটা বি পায়া ছিল, এখন পায়াটা অবস্থান করছে এই জায়গাটাতে, আর এখানে এটা অবস্থান করছে এই জায়গাটাতে। তার মানে এটা হচ্ছে এ প্রাইম আর এটা হচ্ছে যে কি বি প্রাইম। প্রথমত পায়া ছিল এখানে, পায়াটা এবার এখানে আসছে, তাই না? এবার এখন দেখেন, তারপরে সামনের পায়াটা যখন এইখানে ছিল, এরপরে সামনের পায়াটা এখানে গেছে, খেয়াল করে দেখেন। তাহলে এই যে এ পায়াটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এতটুকু, ঠিক আছে? আবার বি পায়াটাও ঠিক ততটুকুই দূরত্ব অতিক্রম করবে, কেননা যেহেতু এই বাবুটা সোজাভাবে গিয়েছে, দ্যাটস ওয়াই। তার মানে এ প্রাইম আর বি প্রাইমের একটু ছোট দেখাচ্ছে, অবশ্য হ্যাঁ সমান হবে।
তাহলে এ এ প্রাইম বি বি প্রাইম, অর্থাৎ দুটো পায়া সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে, তাই না? বাট খেয়াল করে দেখেন তো, দুটো পায়া ছিল, তাহলে দুটোকে যদি আপনি কণা ধরেন, তাহলে দুটো কণা যখন চলছিল তখন একই সময়ে একই দিকে, দেখেন খেয়াল করে দেখেন, দুটোই কিন্তু একই দিকে, বরং একটা কিন্তু এরকম না বা একটা এরকমও না, একটা এরকম না আবার একটা এরকম না, একদম সোজা ভাবেই গেছে তারা। তাহলে পায়া দুটো সোজা ভাবে গেছে, তাহলে তারা সমান সময়ে দুটো কণাই বা দুটো পায়াই একই দিকে চলছে না এবং তারা সমান দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এখন সংখ্যাটা বুঝতে পারবেন, দেখেন যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, একই সময়ে একই দিকে যাবে, তাহলে সেই ধরনের গতিগুলোকে বলা হয় চলন গতি। তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, স্যার মনে করেন যে এটা এরকম করে না গিয়ে যদি একটু বাঁকা এইভাবে যায় অথবা বাঁকা এভাবে দিকে নামে, তাহলে ঘটনাটা কি ঘটবে? তখন সেটা চলন গতি হবে না। কেন হবে না সেটা দেখেন। এখন দেখেন, পায়াটা ধরেন এই জায়গাটাতে ছিল, এবার এখানে পায়াটা ছিল এই যে অবস্থানে, তাহলে হচ্ছে এ পায়া আর এটা হচ্ছে বি পায়া। এবার মনে করেন যে একটু এইভাবে চললো, জাস্ট এইভাবে, ঠিক আছে? তাহলে এখন পায়াটার অবস্থান কোথায় হচ্ছে আমি দেখাই, এখানে একটা আছে পায়া আর এখানে একটা পায়া আছে, তার মানে এটা হচ্ছে যে এ প্রাইম আর এটা হচ্ছে যে বি প্রাইম। খেয়াল করে দেখেন, তাহলে আমি একটু ভালো করে চিত্র রাখি, এই যে দেখেন এটা হচ্ছে এ প্রাইম, তাহলে এটা ছিল পায়া হয়েছে এই জায়গাতে, তার মানে তাদের মধ্যবর্তী দূরত্বটা দেখেন কম, বাট এই যে এই পায়ের মধ্যবর্তী দূরত্ব দেখেন একটু বেশি হয়ে গেছে। তার মানে তারা যদি দিক চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে আপনি চলন গতি মানে পাবেন না। তবে স্পেশালি আমাদের বইও সেটা সুন্দর করে উল্লেখ করা হয়েছে যে যদি একটা বস্তু একদম সরল রেখায় যায় তাহলে একদম খাঁটিভাবে সেটা হবে চলন গতি, খাঁটি চলন গতি একদম। আর যদি একটু বাঁকা হয় সেই জায়গাতেও চলন গতি পাওয়া যাবে না সেরকম কোনো কথা না, পাওয়া যাবে বাট পেতে কষ্ট হবে। তো আমরা ওটাই মনে রাখবো যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে আবার একই দিকে যেতে থাকবে। বাট এটা খেয়াল করে দেখেন, আমরা যখন ঘুরিয়েছিলাম তখন একটা একটু কম সময় মানে কম দূরত্ব অতিক্রম করেছে আর একটা বেশি দূরত্ব অতিক্রম করেছে। বেশি দূরত্ব কম দূরত্ব হতে পারবে না, একদম সমান সময় সমান দূরত্ব একই দিকে হতে হবে। তিনটা শর্তে এই সূত্রের। ক্লিয়ার করতে পারছে আমার ছাত্রছাত্রীরা? একটু জানাবেন প্লিজ। ক্লিয়ার করতে পারছে আমার ছাত্রছাত্রীরা? ওকে, নাসির বলেছিল ক্লিয়ার না, আফরান ক্লিয়ার। এই ইউটিউবে দেখছস কিন্তু এভাবে দেখছস নি? আফরান ক্লিয়ার জানে, হ্যাঁ রিজবি ক্লিয়ার, রিফাত ক্লিয়ার হয়েছে, আব্দুল্লাহ তুহিন ক্লিয়ার, আতিফ হোসেন মুহিব ক্লিয়ার। আচ্ছা সবারই ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। তাহলে দেখেন তিনটা আপনারা গতি শিখেছেন, একটা হচ্ছে যে কি সরল রৈখিক গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, আর একটা হচ্ছে চলন গতি। বাট এরপরে যে গতি আছে সেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির কিন্তু অনেক শর্ত আছে, কথা বুঝতে পারছেন? এবার এত শর্ত নিয়ে আসছে সেটা কেন, সেটা আপনারা যখন পুরোটা পড়বেন তখনই আরো ভালো করে ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। আমার এখানে প্রায় ১,৫০০ স্টুডেন্ট। এখন ১,৫০০ স্টুডেন্টের মাঝে যদি আপনারা মাত্র ১৪০ জন উপস্থিত থাকেন তাহলে কেমনে হয় বলেন তো? আপনারা যদি ভালো মতন পড়াশোনা না করেন, মানে ক্লাসে যদি উপস্থিতি আপনাদের না থাকে, তাহলে কেমনে আপনারা সামনে পরীক্ষাগুলোতে ভালো করবেন? আমি তাহলে আমার পেজ থেকে লাইভ নিতে পারি। আমি আপনাদেরকে স্পেশালভাবে কেন আলাদা করেছি যে আমার ছাত্রছাত্রীরা সবাই একসাথে ক্লাস করবে, সবাই ভালো মতন উপকৃত হবে। আমার ছাত্রছাত্রীরা বুঝে না এগুলো, মানে তারা সময়গুলোকে অপচয় করতে চায়, সময়গুলোকে কাজে লাগাতে চায় না। সামনে যে আর মাত্র 3টা মাস সময় পাবেন, আপনি 3 থেকে 4টা মাস সময় পাবেন, তাই না? এই 3-4টা মাসও আপনি সময় মতো কাজে লাগাতে পারবেন না। আসেন এবার পর্যাবৃত্ত গতি আপনাকে কি বলছে খেয়াল করে দেখেন।
আমি একটু আগে বুঝিয়ে দিই যে পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কি, যে গতিটা বারবার ঘটে, কিন্তু বারবার ঘটলে এটার কাছে অনেক শর্ত আছে। এই শর্ত দিয়ে দেবে আপনাকে, তুমি যদি আমার কাছে বন্ধুত্ব হতে চাও তাহলে তোমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, আইফোন লাগবে, অমুক লাগবে, ধমুক লাগবে, অনেক কিছু লাগবে। তারপরে না সেটা কি হবে, পর্যাবৃত্ত গতি হবে। বহুত কিছু লাগবে, তারপরে সে বলবে যে কি হ্যাঁ আমি পর্যাবৃত্ত গতি। এখন ঠিক আছে, ওকে, আমি শর্তে তো রাজি। এখন দেখেন বলেছে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে, বহুত শর্ত। আগে আমি ভালো করে ঘড়ি দিয়ে এই উদাহরণটা সবচেয়ে ভালো করে বোঝানো যায়। দেখেন ঘড়ি দিয়ে যদি আপনি একটা বিন্দুর কথা চিন্তা করেন এবং ধরেন এখানে আমাদের সে 12 আছে, তারপরে ধরেন এখানে 3 আছে, এই কিসের এখানে 3, হ্যাঁ ঠিকই তো ছিল, মাঝামাঝি অবস্থাতে 3, তারপরে এখানে হচ্ছে কত 6, তারপরে এখানে হচ্ছে কত 9, তারপরে এখানে হচ্ছে 12। ধরেন আমাদের এই কাঁটা, জীবনে এখন কাঁটা তার চলা শুরু করলো, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, আমরা শুরু এখান থেকে করি, এই যে এখান থেকে ধরেন এখন এই কাঁটা এইভাবে চলতে শুরু করছে। তাহলে যখন চলতে শুরু করছে এভাবে চলবে চলবে, দেখেন ভালো করে বুঝেন, চলতে 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 কত সেকেন্ড পরে আবার এখানে আসতেছে, 60 সেকেন্ড পরে আবার এখানে আসবে। তাহলে আবারও যদি সে ঘুরে তাহলে আবারও কত সেকেন্ড পরে এখানে আসবে, আবারও 60 সেকেন্ড পর আসবে। খেয়াল করে দেখেন, তাই বলছে কোনো গতিশীল বস্তু, তার মানে এটা কিন্তু কাঁটাটা গতিশীল। তাহলে গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর, তার মানে এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিল 60 সেকেন্ড পর আবার ওখানে আসবে। আবার যদি বলে তাহলে আবারও 60 সেকেন্ড পর ওখানে আসবে। তাই বলা হচ্ছে যে কি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, তার মানে 12 একটা ধরেন এই জায়গাটা একটা বিন্দু ছিল, নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে যেতে হবে। অর্থাৎ আমি কিন্তু চালিয়েছিলাম তাকে এইভাবে, তাহলে এদিক দিয়ে যাইতে হবে। আবার ভাবিয়ে নিয়ে না যে কি ঘড়ির কাঁটা বলতেছে একবার কি তুমি একবার, আমি তো মনে করো যে একবার তো আমি এদিকে গেলাম, একবার এদিক দিয়ে যাই, তখন আপনি কিন্তু ঘড়ির উপর রেগে যাবেন, এই তোর 500 টাকা দিয়ে এমনি কি কিনে নিয়ে আসছি নাকি, ফাইজলামি পাইছিস নাকি তুই, এদিকে ঘুরতি শুধুমাত্র। তার মানে একই দিক হইতে হবে এটাকে। শর্তগুলো দেখেছেন, কিন্তু ঘূর্ণন গতিতে কি দেখেছিলেন, ঘূর্ণন গতিতে শর্ত ছিল না এরকম, বলে যে তুমি যদি এদিকে ঘুরাও তাও আমি ঘূর্ণন গতি, এদিকে ঘুরাও তাও আমি ঘূর্ণন গতি, কোনো সমস্যা নেই। কিন্তু পর্যাবৃত্ত গতি বলছে হবে না, তোমাকে গতিশীল হইতে হবে। প্রথম শর্ত তোমাকে গতিশীল হতে হবে, তারপরে তোমাকে আবার নির্দিষ্ট সময় পর পর আসতে হবে। অর্থাৎ হ্যাঁ, তোমাকে 12টার সময় দেখা করতে বলেছিলাম, তোমাকে 12টার সময় আসতে হবে। তুমি যদি 1 সেকেন্ড শুধুমাত্র দেরি করো, শেষ, আজকে এখানেই শেষ সবকিছু। কথা বুঝতে পারছেন? তার মানে এখান থেকে যাত্রা শুরু করে এখানে 60 সেকেন্ড সময় লাগছে, আবারও যেতে 60 সেকেন্ড সময় লাগবে। যদি 61 সেকেন্ড হয়ে যায় খেলা খতম। তাহলে নির্দিষ্ট সময় পর পর আবার নির্দিষ্ট বিন্দুতে যাইতে হবে, অর্থাৎ এই জায়গা দিয়ে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আশা করি ক্লিয়ার। তার মানে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমার নির্দিষ্ট কিছু শর্ত থাকে, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে এরকম কোনো শর্ত থাকে না। এবার এখন দেখেন পর্যাবৃত্ত গতি নিয়ে তো আরো বেশ কিছু কথা বলবো, আমার ছাত্রছাত্রী ক্লিয়ার করতে পারলো কিনা দেখি। আশরাফুল ইসলাম, গাড়ি থেকে ক্লাস করতেছিস কি রে, তুই বিএমডব্লিউ নিয়ে গেছিস নাকি আমার? এই কারণে আমি আমার বিএমডব্লিউ দেখতে পাচ্ছি না, তুই আমার বিএমডব্লিউ চুরি করে নিয়ে গেছিস তাই না? বুঝছি। রাশেদ বলেছে ক্লিয়ার, শিহাব ক্লিয়ার জানিয়েছে, রাতুলও ক্লিয়ার জানিয়েছে, সৌরভ খান, এই তুই আমার হুজুর বানিয়েছস, মাশাল্লাহ, আমার ভালো লাগলো খুব শুনে, আমি হুজুর হতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাই ক্লিয়ার করতে পারছেন, আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু আজকে থেকে আপনারা আমাকে হুজুর বানিয়ে দিলেন, তাহলে ক্লাসের মাঝে মাঝে এখন ওয়াজ দিতে হবে। জোরে করে বলুন সবাই, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি, কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন পর্যাবৃত্ত গতি এমন চমৎকার একটা জিনিস যে এটার ক্ষেত্রে কোনো শর্ত নাই। শর্তটা এরকম নাই যে এটাকে গোল হতে হবে, এরকম কোনো শর্ত নাই। তাই বলা হয়েছে আপনাদের বইয়ে যে পর্যাবৃত্ত গতি আপনার বৃত্তাকারও হতে পারে, আবার উপবৃত্তাকারও হতে পারে, আবার সরল রৈখিকও হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? কেন? এবার দেখেন, বৃত্তাকার তো আপনারা বুঝছেন, অর্থাৎ ঘড়ি দিয়ে যেটা বোঝালাম, বাট উপবৃত্তাকারটা কি খেয়াল রাখেন। উপবৃত্তাকারটা হচ্ছে কি ডিম আকৃতির মতো ধরেন এরকম করে। আসলে খেয়াল করে দেখেন, সূর্য মামার এখানে যখন পৃথিবী যখন ঘুরে, এবারে যেভাবে দেখেন বিষয়টা হচ্ছে এরকম করে, ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? পৃথিবী যখন এখানে ঘুরবে তখন বিষয়টা কিরকম করে ঘুরে দেখেন, এভাবে
এরকম বিষয়টা, মানে এক জায়গাতে একটু কম সামান্য হয় আর এক জায়গাতে কম সামান্য একটু বেশি হয়, বাট যেটা আমরা আন্দাজ করতে পারি না, একটু কম বেশি থাকে। আমরা বলি যে পৃথিবী অবশ্যই সমবেগে ঘুরে, বাট যখন আসলে এটা উপবৃত্তাকার পথ হয় তখন কিঞ্চিত পরিমাণের এখানে পরিবর্তন লক্ষ্য করা যায়, যেটা আমরা আসলে খুব সামান্য হওয়ার কারণে বুঝতে পারি না। তো আমি জাস্ট সাউন্ড দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা আপনাদেরকে। তো দেখেন, তো এখান থেকে পৃথিবী যাত্রা শুরু করে তার কক্ষপথ এখানে আসতে মনে করেন 365 দিন নেই, ধরুন আবার এখান থেকে এখানে আসতে ধরেন কতদিন নেবে, তাহলে 365 দিন নেবে। তার মানে পর্যাবৃত্ত গতি বলছে যে কি তুমি বারবার হও বা নির্দিষ্ট সময় পরপর হও এবং একই দিক থেকে হও। দেখেছেন, সবই মেনে চলেছে। অর্থাৎ পৃথিবী কিন্তু এভাবে চলছে ধরেন, তাহলে এভাবেই ঘুরবে না, আবার এভাবে ঘোরা শুরু করবে না। তার মানে আমাদের বৃত্তাকার মানে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, এর আগের উদাহরণ থেকে বুঝলাম, আবার উপবৃত্তাকার হতে পারে, সেটা আমরা এই উদাহরণ থেকে ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এখন আসেন, আরো একটা কথা আছে এখানে যে সরল রৈখিক হতে পারে কিনা। এটা ইয়েস, হতে পারে, অবভিয়াসলি হতে পারে। ধরেন আপনি এরকম করে একটা যন্ত্র বানিয়েছেন, এরকম করে একটা যন্ত্র বানিয়েছেন, ধরেন এই জায়গাটা থেকে একটা বস্তুকে যাত্রা শুরু করালেন আপনি। তাহলে এই জায়গা থেকে যাত্রা যখন শুরু করলো, ধরেন এখান থেকে গিয়ে এখানে আসতে ধরেন সময় লাগলো যে আপনার 10 মিনিট। এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসতে সময় লাগলো 10 মিনিট। আবারও যখন এইভাবে যাত্রা শুরু করবে আবারও 10 মিনিট লাগবে। দেখেন, সরল রৈখিক ভাবে হচ্ছে, কিন্তু এটা মানে এটা কিন্তু কোনো গোল নয়। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এই পর্যাবৃত্ত গতিটা বৃত্তাকারও হয়, উপবৃত্তাকারও হয়, আবার সরল রৈখিকও হয়। আবার আরো চমৎকার একটা গতি আছে, মানে আমাদের এই পর্যাবৃত্ত গতি আমাদের ভেতরের হৃদয়ের সেই স্পন্দন, হৃদয়ের স্পন্দন কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমাদের ভেতরে এখানে বলে না, এই আমরা সবাই বলি যে কি তোকে আমার হৃদয়ে আশ্রয় দিব, আবার এর হাত দেয় এখানে হৃদয়ে আশ্রয় দিব, তো দাঁত ফেলে দেবো, চিনস তুই হৃদয় কবে আলি এখানে, এখানে হৃদয় কই তোর? এই মানুষের মন কোথায়? মানুষের মন এখানে, মানুষের মন এখানে না, মানুষের মন হচ্ছে এইখানে। সায়েন্সের স্টুডেন্ট না আপনি? মানুষের মন এখানে, এখানে সিদ্ধান্ত নেই আপনি আপনাকে। আমার মন, বাপরে মন চলে আসছে এখানে, এখানে মন এখানে থাকে যে এইখানে, এখানে কথা বুঝছেন নি? মন এখানে থাকে, এখানে থাকে না, মন এখানে থাকে না। তবে হ্যাঁ, আমাদের হৃদয়ের যে স্পন্দন ধুকফুক 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 ধুকফুক, দেখেন বারবার কিন্তু কি হচ্ছে, স্পন্দিত হচ্ছে, তাই না? এইভাবে বারবার একই রকম ভাবে হচ্ছে না স্পন্দন, পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার একবারে? কোনো সমস্যা? ক্লিয়ার একবারে বলেন তো দেখি। $140 জন ওই একদম শুরু থেকে আছে। আই থিঙ্ক এরা একদম পারফেক্টলি ভাবে বসেছে যে ক্লাস করতে হবে। কিরে তানিশা, তুই আমার হুজুর এখনো রাখতেছস? হ্যাঁ, হৃদয়ে রাখবি বলবি না, বলবি ব্রেনে রাখবো, ব্রেনে। হায়ার ম্যাথ ক্লাস অবশ্যই দিব, পদার্থবিজ্ঞানের অনেক ক্লাস দেব, অনেক ক্লাস। থ্যাংক ইউ সো মাচ আতিফ, সবারই ক্লিয়ার হয়েছে বুঝছেন? ওকে ওকে, তামিম, শাহিদ, সবাই সবাই ক্লিয়ার জানেছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে, চমৎকার। আচ্ছা, এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি বা দোলন গতি। একটা গতি তিনটা নাম, ভালো করে মনে রাখেন তো। স্পন্দন গতি অথবা সরল স্পন্দন গতি অথবা দোলন গতি একই। আমরা আবারও শিশুকালে ফিরে যাই। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা গাছের ডালে একটা রশি বেঁধে দিতাম, তারপরে নিচে আমরা দোল খাইতাম না এইভাবে, এই যে দোলারে দোলারে, দোল খাইতেন না আপনার? মনে আছে এগুলা? আরামে একদম থাকতেন, রশি ধরে রাখতেন এভাবে, তারপরে সুন্দর করে কি করতেন, এদিকে যাইতেন এদিকে আসতেন, কত না ভালো লাগতো। এখন করেন এটা কখনো? বড় হয়ে গেছেন, আর কিভাবে করবেন? পারবেন না, সময় নাই আর, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সময়। যাই হোক, তাহলে ওই যে ওই কারণে দোলন গতি নাম হয়েছে ওইটার দোলন গতি নাম, তাই না? এবার আসেন, দোলন গতি বা স্পন্দন গতি বোঝার জন্য আমাকে আগে যে জিনিসটা জানতে হবে, 1 নম্বরে আমরা যদি জানতে চাই সেটা আমাকে জানতে হবে পর্যায়কাল। পর্যায়কাল
তো পর্যায় জিনিসটা কি, তারপরে কাল জিনিসটা কি সেটা বুঝতে পারবো। কাল আমার এবারে বুঝি না যে আগামী কাল, কাল মানে সময় বোঝানো হয় এখানে। টেন্স মানে কাল, কাল মানে আবার বুঝিস না যে কই যে আগামী কাল, গতকাল, এরকম কাল ওখানে নাই। কাল মানে হচ্ছে সময় একটা বোঝানো হয়, ঠিক আছে। তো এখন দেখেন, তো প্রথমত জানতে হবে পর্যায়, তারপর হবে কাল আসলে কি জিনিস। একটা বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করবে, একটা বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করবে, দেখেন ভালো করে, ধরেন এই জায়গাটাতে এই অবস্থানে ছিল, এখন এই কাঁটা ধরেন, এই কাঁটাটাই ধরেন আবারও ধরলাম, এই কাঁটা ঘুরতে 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 আবারও এখানে আসলো, তাহলে একটা পর্যায় হলো। তাহলে পর্যায় মানে কি, একটা বস্তু যে জায়গাতে অবস্থান করবে, ওই জায়গাতে অবস্থান করার পরে যাত্রা শুরু করার পর আবারও যখন সে অবস্থানটাতে ফিরে আসবে, তখন তাকে বলা হয়ে থাকে পর্যায়। পর্যায় বলা হয়। এখন ওই পর্যায় সম্পন্ন করতে একটা সময় লেগেছে না, অবশ্যই এখান থেকে এখানে আসতে একটা সময় লেগেছে না, তাহলে সেই সময়টাকে বলা হয়ে থাকে কাল বা সময়। তাই বলা হয়ে থাকে যে একটি পর্যায় সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটাকেই বলা হয়ে থাকে পর্যায়কাল। একটি পর্যায় বা একটা স্পন্দন বলা হতে পারে, এটাকে স্পন্দন বলতে পারবেন, যে একটি পূর্ণ স্পন্দন হতে যে সময়টা লাগে সেটাকেই বলা হয়ে থাকে পর্যায়কাল। এবার এখন আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে যে আরেকটা জায়গাতে গিয়ে, নেক্সট টাইম থেকে আমি পেজে লাইভে আসবো আমার ছাত্রছাত্রীর জন্য, তার কারণ আপনারা আমাকে যে কথাটা দিয়েছেন সে কথাটা কিন্তু রাখেন নাই। আপনারা বলছিলেন যে কি সবাই ক্লাসে উপস্থিত থাকবেন, মাত্র 140 জন, 1500 স্টুডেন্ট থেকে। কালকে থেকে আমি অবশ্যই পেজে লাইভে আসবো, সবাই খেয়াল রাখেন। আচ্ছা, যাই হোক, এবার এখন দেখেন, আমরা যদি এখন একটা দোলনার কথা চিন্তা করি, ধরেন আমাদের এই জায়গাটাতে একটা বস্তু আছে, সেটা হচ্ছে এ। এবার এই বস্তুটা ধরেন এখান থেকে বিতে আসলো, এখান থেকে এই জায়গাটাতে আসলো, আসার পরে আবার যখন এখান থেকে এখানে গেল, তার মানে একবার সে গেছে এই দিকে আর একবার গেছে সে এই দিক দিয়ে। তার মানে যে জায়গাটা থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাটাতেই যখন ফিরে আসবে তখনই কিন্তু একটা পর্যায় হবে। তার মানে আমার বস্তুটা যখন এখান থেকে এখানে গেছে, আবার যখন এখান থেকে এখানে এসেছে, তখনই একটা পর্যায় হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন তো, আমি এখন ধরলাম যে এখান থেকে যেতে আবার এখান থেকে আসতে সর্বমোট সময় লাগলো 10 সেকেন্ড, ধরেন 10 সেকেন্ড সময় লাগলো। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই 10 সেকেন্ডটাকে আমি কি বলতে পারবো, পর্যায়কাল বলতে পারবো। কেন? তার কারণ এখান থেকে এখানে যেতে আবার এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগে সেটাকেই তো পর্যায়কাল বলা হয়। আর পর্যায় মানে তো একটু আগে বুঝালাম যে যেখান থেকে যাত্রা শুরু করবে আবারও সেখানেই তাকে আসতে হবে, তাহলেই সেটা কি হবে, একটা পর্যায় হবে। তাহলে এই পর্যায়টা হতে আমার সময় লেগেছে 10 সেকেন্ড, তাহলে আমি এটা বলতে পারবো যে 10 সেকেন্ডটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন, যে পর্যায়কাল যখন হয়েছে তখন আপনি কি বলতে পারবেন না যে এটা একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কেন বলতে পারবেন, খেয়াল করে দেখেন, বারবার হয়েছে, অর্থাৎ দেখেন এখান থেকে এখানে গেছে আবার এখান থেকে হয়েছে। স্পেশালি পর্যাবৃত্ত গতির উদাহরণ যদি বলতে চাই, আমি ছোট করে বলবো, এটা না বলে, যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকেই পর্যাবৃত্ত গতি বলা হয়। যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকেই পর্যাবৃত্ত গতি বলা হয়। তাহলে এটা বারবারই হচ্ছে না এভাবে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি। এবার পর্যাবৃত্ত গতি তো বলতে পারলাম আমি, কিন্তু এটা একটা স্পেশাল পর্যাবৃত্ত গতি, যেখানে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে এটা যে স্পন্দন গতি। কেন স্পন্দন বা কেন ঢেউ বা কেন দোলন, কেন দেখেন, তাহলে পর্যায়কাল হয়েছিল যে কত, 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডের মধ্য থেকে এখানে যেতে সময় লেগেছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। আবার এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 5 সেকেন্ড। তার মানে একদিকে, অর্থাৎ এদিকে যেতে, এই যে এখান থেকে এভাবে যেতে লেগেছে 5 সেকেন্ড, আবার এখানে যেতে এখানে সময় লেগেছে 5 সেকেন্ড। তার মানে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয়, বা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয়, আমি আবার বলছি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যেন পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, অর্থাৎ 5 সেকেন্ড একদিকে গেছে আরো বাকি 5 সেকেন্ড বিপরীত দিকে গেছে, আর মোট সময় হচ্ছে যে কি কত, 10। তাহলে 10-এর মধ্যে হাফ গেছে একদিকে আবার হাফ গেছে আরেক দিকে। তাই বলা হচ্ছে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যেন বস্তুর
বস্তুটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে এই ধরনের গতিকে বলা হয়ে থাকে আমার স্পন্দন গতি। খেয়াল করে দেখেন, সকল মানে এখানে একটা কথা আছে আবার যে মানে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হয় না। কেন? দেখেন, সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হবে না। খেয়াল করে দেখেন, আমরা যদি ঘড়ির কাঁটার কথাটা চিন্তা করতাম, এখান থেকে এখানে গেল আবার আসলো, তার মানে প্রথমত আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো, পর্যাবৃত্ত গতি বলতে পারবো। অবভিয়াসলি পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা এটা দেখেছি একটু আগে, বাট এটা স্পন্দন গতি নয়, স্পন্দন গতি নয়। কেন স্পন্দন গতি নয়? তখন সে চলার পথে একদিকেই চলে, সে একদিকেই চলে। বাট স্পন্দন বলছে কি, তোমাকে পর্যায়কালের ক্ষেত্রে অর্ধেক সময় একদিকে যেতে হবে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক দিয়ে যেতে হবে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, এটার পর্যায়কাল কত? মানে একটা, আপনি যদি সেকেন্ডের কথা চিন্তা করেন, সেকেন্ডের কাঁটার কথা চিন্তা করেন, তাহলে তার পর্যায়কাল হচ্ছে কত? 60 সেকেন্ড। তাহলে কি সে 30 সেকেন্ড একদিকে গেছে আর বাকি 30 সেকেন্ড তার বিপরীত দিকে গেছে? অর্থাৎ 30 সেকেন্ড এদিকে আছে আর বাকি 30 সেকেন্ড ওদিকে গেছে? না, যায় না। সে একদিকেই যাত্রা শুরু করেছে, মানে একদিকেই গেছে। তার মানে এটা শুধুমাত্র পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু এটা স্পন্দন গতি নয়। বাট এটা খেয়াল করে দেখেন, আমরা এটা পর্যাবৃত্ত গতি তো হয়েছে, প্লাস আবার এটা স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? স্পন্দন গতির স্পেশাল জিনিসটা হচ্ছে এটাই যে পর্যায়কালের অর্ধেক সময় তাকে একদিকে যেতে হবে আর বাকি অর্ধেক সময় তাকে বিপরীত দিকে যেতে হবে। এক সময় মানে অর্ধেক সময় একদিকে যেতে হবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যেতে হবে। তার মানে দোলনার গতি হচ্ছে যে কি আমাদের স্পন্দন গতি, এবং অবভিয়াসলি এটা কি হবে? পর্যাবৃত্ত গতি হবে। কেন পর্যাবৃত্ত গতি কেন হবে? তখন এটা বারবার হয় পর্যাবৃত্ত গতি। তার মানে স্পন্দন গতি হলে মাস্ট সে কি হবে? পর্যাবৃত্ত গতি হবে। স্পন্দন গতি হলে মানে এটা স্পন্দন গতি, তাহলে অবভিয়াসলি সেটা পর্যাবৃত্ত গতি হবে। বাট পর্যাবৃত্ত গতি সম বলে কি হয় না? স্পন্দন গতি হয় না। তাহলে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি হয়, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। আমার ছাত্রছাত্রী আশা করি ক্লিয়ার করতে পেরেছে। আমাকে একটু কষ্ট করে জানাবেন যে এই 5 ধরনের গতি আমার ছাত্রছাত্রীদের কাছে ক্লিয়ার হইল নাকি হইল না। দেখি আমার ছাত্রছাত্রীরা কি বলে। নাফিজ ইকবাল, আমি অবশ্যই 2023 এবং 24কে নিয়ে ভেবেই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। সবাই আপনারা দেখেন, আপনারা সবগুলোই ভালো করে ক্লিয়ার করতে পারবেন। কেমন? রাশেদ ক্লিয়ার করেছিল, আব্দুর রহমান, সৌরভ খান, তৌহিদ, থ্যাংক ইউ, মুহিব আল আমিন, মৌমিতা, আব্দুল থ্যাংক ইউ সো মাচ। ওইটাই যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে, মানে সংজ্ঞাটা কিভাবে লিখবেন সেটা একজন কমেন্ট করেছিলেন, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে এই ধরনের গতিকে পর্যায়ের স্পন্দন গতি বলা হয়। বাস, তাহলে আমাদের এই বিভিন্ন ধরনের যে গতি ছিল সেই গতি থেকে আমার ছাত্রছাত্রীরা আশা করে ক্লিয়ার ধারণা পেয়েছে, এবং আমি আপনাদেরকে এখন একটা টেস্টিং করব যে আপনারা আসলেই বুঝতে পারলেন সবগুলো নাকি পারলেন না। ওকে, এখন আমি আপনাদেরকে টেস্টিং শুরু করব। আসেন, এখন একটা গতির নাম বলবো এবং এই গতিটা কত ধরনের গতি হতে পারবে সেটা আমাকে জানাবেন। এটা গতি কত ধরনের হতে পারবে সেটা আমাকে জানাবেন। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি কত ধরনের হতে পারবে? দেখি কে কতটুকু বুঝলো। ঘড়ির কাঁটার গতি কত ধরনের গতি হতে পারে? দেখি আমার ছাত্রছাত্রীরা কতটুকু বুঝতে পেরেছে। ঘড়ির কাঁটার গতি কত ধরনের হতে পারে? রাজু বলেছে 2 ধরনের, সৌরভ বলেছে 2 ধরনের, একটু লিখে দিলে ভালো হবে। রাফি বলেছে পর্যাবৃত্ত গতি হবে, মানে আমি বলেছি মোট কত ধরনের হতে পারে সেটা আপনাদেরকে ওটাই উত্তর দিতে হবে যে এটা সর্বমোট কত ধরনের হতে পারে। রাতুল বলেছে 2 ধরনের, আসাদুল্লাহ 2 ধরনেরই জানিয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা প্রথমত আগে দেখি ঘড়ির কাঁটার গতি, যেহেতু ঘুরছে এটা বারবারে, তার মানে 1 নম্বরে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি, ঠিক আছে। ওকে, 2 নম্বরে আমরা যেটা বলতে পারি, ঘূর্ণন গতির পরে আমরা যেটা পড়লাম যে যদি একটা বারবার ঘটে ওটা, তাহলে সেটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি।
তাহলে ঘূর্ণন গতি বলতে পারি আমরা, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বলতে পারি। কিন্তু ঘড়ির কাঁটার গতি স্পন্দন গতি নয়, এটা ভালো করে খেয়াল রাখেন। তাহলে যারা যারা এই দুটো বলেছেন তাদেরকে অবশ্যই 1 কেজি করে ধনেপাতা, কেননা সামনে শীতকাল আসতেছে, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, আপনাদের অবশ্যই প্রত্যেককেই 1 কেজি করে আমি ধনেপাতা পাঠিয়ে দেবো আপনাদের বাসায়। কিসের পাঠাবো না, এমনি বললাম 1 কেজি করে ধনেপাতা দিলে তো আমি তো আবার এদিক দিয়ে শেষ হয়ে যাব। আচ্ছা আসেন, এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি রাশি কাদেরকে বলা হয়ে থাকে। রাশি 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 খেয়াল করেন, পদার্থবিজ্ঞান কাদেরকে রাশি বলেছে। রাশিকে আবার জি বাংলাতে একটা ইয়া ছিল নাকি, আমার তো মানে অনেক সময় আমাদের এদিকে দেখাশোনা করতে তো রাশি রাশি বলে একটা শব্দ হতো, ভুলে গেছি। রাশি আবার জি বাংলাতে কোনো প্রোগ্রাম ছিল নাকি। দেখেন, ভৌত জগতে যে সকল জিনিসকে সংখ্যায় পরিমাপ করা যায়, ইটস মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে সংখ্যায় পরিমাপ করা যেতে হবে। ভৌত জগতে মানে দেখা সব জগতে যে সমস্ত জিনিসকে সংখ্যায় পরিমাপ করা যায় তাদেরকেই রাশি বলা হয়। যেমন আপনি কলম কিন্তু গুনতে পারবেন, কলম 10টা, 15টা, 50টা, 100টা। আপনি তারপরে বলতে পারবেন টেবিল কয়টা আছে, আলমারি কয়টা আছে, মোবাইল কয়টা আছে, সবই গুনতে পারবেন, তাই তো কথা। কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে সমস্ত জিনিসগুলোকে আপনি মানে সংখ্যায় গুনতে পারবেন না। সেই সমস্ত জিনিস কি ভালোবাসা, সেই সমস্ত জিনিস হচ্ছে আবেগ, সেই সমস্ত জিনিস হচ্ছে দুঃখ, সেই সমস্ত জিনিস হচ্ছে বেদনা। তাহলে আমি কি বলতে পারবো, যেমন আমি বলে না যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কয় কেজি বলতে পারবে না। তখন আসলে ভালোবাসাকে সংখ্যায় পরিমাপ করা যায় না। আমি বলতে পারবো না যে তুমি আমাকে 10 কেজি ভালোবাসো, তুমি আমাকে 50 কেজি ভালোবাসো। তাহলে 50 কেজি ভালো যদি বাঁচতো তাহলে তো অবস্থা আরো 12টা বাঁচতো। এত ভালোবাসা রাখবি কোথায় তুই তো নিজেই চ্যাপ্টা হয়ে যাবি। যাই হোক, তাহলে এখন কথা হচ্ছে যে কি যে সমস্ত রাশিকে মানে যে সমস্ত জিনিসকে সংখ্যায় পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে, আর যাদেরকে সংখ্যায় পরিমাপ করা যায় না তাদেরকে রাশি বলে না। তো ফিজিক্স এই সুন্দর করে জিনিসগুলোকে তথ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। রাশি আশা করি ক্লিয়ার। এখন দেখেন, মৌলিকত্বের দিক দিয়ে রাশিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিকত্বের দিক দিয়ে রাশি 2 প্রকার, মৌলিক রাশি, যৌগিক রাশি। যে সকল রাশিকে মানে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলা হয়। এই পর্যন্ত 7টা মৌলিক রাশি বিজ্ঞানীরা মানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এই 7টা বাদ দিয়ে দুনিয়াতে যা আছে সবগুলো হচ্ছে যে কি যৌগিক রাশি। যেমন আমি আপনাদেরকে যদি বলি যে আমাদের বেগ কি রাশি, বেগ সমান হচ্ছে যে কি বেগ ভি সমান হচ্ছে কত s/t। তাহলে খেয়াল করে দেখেন, বেগ হচ্ছে যে কি সরণ এবং সময়ের উপর নির্ভরশীল। তার মানে 2টা মৌলিক রাশির উপর সে নির্ভরশীল। তার মানে দৈর্ঘ্য মানে সরণটা অবভিয়াসলি এক প্রকারের দৈর্ঘ্য হয়, তো এই কারণে এটা দৈর্ঘ্যের মধ্যে পড়েছে। আর এটা হচ্ছে সময়, তার মানে অবভিয়াসলি একটা মৌলিক রাশি। আমাকে বলতে পারে যে বেগ একটা যৌগিক রাশি, ব্যাখ্যা করো। তখন আমাকে কি বলতে হবে? আমরা জানি যে সমস্ত রাশি 2 বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলা হয়। বেগ একটি যৌগিক রাশি, কেননা বেগ, সরণ এবং সময় 2টি মৌলিক রাশির উপর নির্ভরশীল। দ্যাটস ওয়াই বেগ হচ্ছে একটা যৌগিক রাশি। তাহলে যে কোনো একটা রাশি মৌলিক রাশি বা যৌগিক রাশি কিভাবে ব্যাখ্যা করবো আশা করি আমার ছাত্রছাত্রী ক্লিয়ার হয়েছে। বাট দিক নির্দেশের উপর ভিত্তি করে রাশিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এখন স্কেলার রাশি কোনগুলো দেখেন, স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি। দেখি আমার ছাত্রছাত্রী কতজন? আচ্ছা, মাত্র আছে 130 জন এখন। যাক, হ্যাঁ সৌরভ খান নাকি আপনার? হ্যাঁ, একই পর্যায়কাল। সবাইকে 1 কেজি করে ধনেপাতা
আচ্ছা ছেলেমেয়েরা, আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে ছোট্ট করে একটু শেয়ার করে দিলে কেমন হয়? মানে আমাদের সংখ্যাটা আর একটু বাড়লো। যদি মানে আপনারা চান তাহলে করতে পারেন, জোর করেন আবার কিছু নেই এখানে। এগুলো সবই ইজি, সবগুলোই আমরা সহজভাবে নিব, কোনো সমস্যা নেই। স্কেলার রাশি আমরা কাদেরকে বলি? যে সকল রাশিকে মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। কেমন? যেমন আমি দোকানদারকে গিয়ে বললাম, ভাই আজকে আমাকে 5 কেজি মাংস দেন তো। তাহলে আমি শুধুমাত্র বলেছি 5 কেজি দেন, মান বলেছি একটা থাকে। আমি কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি কিন্তু তাকে বলি না ওই পূর্ব দিক থেকে 5 কেজি মাংস দেন, তখন আপনার দিকে তাকায় থাকবে এভাবে, কি রে ভাই তুই কি বলতেছিস এগুলা? পূর্ব দিক থেকে 5 কেজি মাংস মানে বুঝলাম না আমি তোর কথা। তখন আপনার দিকে তাকায় থাকবে। তাহলে আমি গোস্তওয়ালাকে শুধু যদি বলে 5 কেজি মাংস দেন তাহলেই হবে। তার মানে মান দ্বারা সম্পূর্ণরূপে ভাব প্রকাশ পেয়ে যাচ্ছে। এবার এখন দেখেন, আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে বলতেছেন যে কি ভাই আমাকে 10 কেজি টমেটো দাও, আমার বউ সুন্দর করে এগুলোর আচার বানাবে, সস বানাবে। তখন খুশি আছে। এবার আপনি বলছেন এই দক্ষিণ দিক থেকে 10 কেজি টমেটো দাও। তাকাই হয়ে কি বললো এটা রে? দক্ষিণ দিক থেকে 10 কেজি মানে বুঝলাম না আমি। কি রে ভাই তুই কি বলতেছিস এগুলা? দক্ষিণ দিক থেকে তো আমি কোনো শুনি নাই কখনো। তুই কি ফিজিক্সের ছাত্র টাত্র নাকি আবার? ও ভাই ভুলে গেছে ভাই, ওই শুধুমাত্র 10 কেজি দাও। তার মানে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা গেছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার ওই টমেটোওয়ালা জানে না যে আপনার বাড়ি কোথায়, কিন্তু এটা শুনেছে মোটামুটি ভাবে যে একটা মসজিদের কাছাকাছি বাড়ি আপনার, অমুক জায়গাতে একটা মসজিদ আছে, মসজিদের কাছাকাছি বাড়ি। এবার মসজিদের কাছে এসে জিজ্ঞাসা করলো যে ওই যে ফর্সা করে একটু লম্বা করে ওই মানুষটার বাড়ি কোথায়, আপনারা কি জানেন? ওর নামটা আপনি সংগ্রহ করেছিলেন যে ওর নামটা হয়েছিল যে মফিজ, ওর নামটা ছিল মফিজ। তো বলছে মফিজের বাড়ি কোথায় আপনি কি বলতে পারেন ভাই? বলছে মফিজের বাড়ি দিতে চলে যাও, 10 মিনিট লাগবে। এই দেখে 10 মিটার দূরে, 20 মিটার দূরে মফিজের বাড়ি যাও। বলছে 20 মিটার এখন কোন দিকে যাবো জি ভাই? এই দিকে যাব নাকি ওই দিকে যাব নাকি এই দিকে যাব? তার মানে 20 মিটারে কিন্তু সে খুশি হয়নি। সে বলেছে যে মফিজের বাড়ি ঠিক 10 মিটার 20 মিটার তো বললা, কিন্তু কত যে কোন দিকে ভাই? এদিকে না এইদিকে না এইদিকে? বলছে এদিকে যা, এদিকে যা, এদিকে যা। তাহলে বুঝতে পারা গেল যে কি ওই 10 মিটার পূর্ব দিকে তাকে যাইতে বললো ধরেন। তার মানে আমরা আমাদের বাস্তবিক জীবনে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করি। তাহলে যে সকল রাশিকে আপনি মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছেন তাদেরকে আপনি কি বলতে পারছেন? স্কেলার রাশি বলতে পারছেন। আর যে সকল রাশিকে মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না, বরং দিক নির্দেশেরও প্রয়োজন পড়ে, তাদেরকে অবশ্যই কি বলা হয়ে থাকে? ভেক্টর রাশি বলা হয়। তো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। খেয়াল রাখেন, ভেক্টর রাশি ধরেন এ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর উপর আপনি একটা তীর চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই সেটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ওকে, এইটা গেল আমাদের ভেক্টর রাশির কাহিনী। তাহলে স্কেলার রাশিও গেল, ভেক্টর রাশিও গেল। এবার আমরা আমাদের মেইন জিনিস যেটা বা যেগুলো থেকে আমাদের সৃজনশীল সবচেয়ে বেশি হয়ে থাকে সেই জিনিসে প্রবেশ করব। সকল ছাত্রছাত্রীরা এখন একটু মনোযোগ লাগে, আপনার গা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে বসেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন ভালো করে। এখন আমরা কয়টা স্পেশাল জিনিস জানতে যাচ্ছি দেখেন। 1 নম্বরে হচ্ছে যে কি দৈর্ঘ্য, তারপরে 2 নম্বরে হচ্ছে যে স্মরণ। দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু, কথা বলছেন? তারপরে হচ্ছে যে কি আদিবেগ শেষ বেগ, এগুলো তো ওখানে বলে দিতে পারবো। তারপরে হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে যে কি মন্দন, তারপরে হচ্ছে যে কি বেগ। এবং এখান থেকে আরো 2টা সংজ্ঞা আসে। প্রথমত এখান থেকে 5টা সংজ্ঞা আপনাকে জেনে রাখতে হবে। 5টা সংজ্ঞার মধ্যে থেকে প্রায় একটা সংজ্ঞা এসে থাকে যে দৈর্ঘ্য কি, স্মরণ কি, ত্বরণ কি, মন্দন কি, বেগ কি। তারপরে আবার বলে থাকে সমত্বরণ, অসমত্বরণ কি, অসমমন্দন কি, বেগ, সমবেগ কি এবং অসমবেগ কি। তো আমরা দৈর্ঘ্য এবং স্মরণ এই দুটোকে আগে ভালো করে জানার চেষ্টা করি। দৈর্ঘ্য এবং স্মরণ ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে কাহিনী শোনাই। সেই কাহিনীটা কিন্তু আমার কাছে ভালো লাগে শুনতে। ধরেন যে
আপনার বাড়ি হচ্ছে যে এইটা, তাহলে এটা হচ্ছে আপনার তাহলে কি বাড়ি, ঠিক আছে? ওকে, বাড়ি ধরলাম আমরা। এবার এখন ধরেন এটা হচ্ছে আপনার স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ি আপনার, এটা হচ্ছে স্কুল, তাই তো? এবার স্কুলে যখন আপনার ঘন্টা বাজে টাং 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 টাং, এবার হুরে হুরে করে সবাই বাইরে হয়ে চলে আসছে, এখন গেট দিয়ে সবাই বাড়ি চলে যাবে। কিছু কিছু স্টুডেন্টকে আপনারা দেখবেন যে তারা খুব ভদ্র, নম্র, অসাধারণ ছেলে, অসাধারণ মেয়ে, তারা সুন্দর করে কি করে, স্কুল থেকে একদম সরাসরি বাড়ি চলে যায়। এইভাবে মাথা নিচু না, ওটা চলে গেল। কথা বুঝতে পারছেন? তার মানে স্কুল থেকে সরাসরি তার বাড়ি চলে গেল। তার মানে এটা হচ্ছে নম্র ভদ্র স্টুডেন্ট, নম্র ভদ্র ছাত্রছাত্রী। এবার আসেন, কিছু কিছু স্টুডেন্টকে আবার দেখা যাবে যে কি, মনে করেন যে স্কুলের মানে জাস্ট ক্লাস থেকে বের হয়েছে, বের হওয়ার পরে তার এখানে একটা বন্ধু দাঁড়ায় আছে, তার এখানে ধরেন এই একটা বন্ধু, ও গলা ধরে, ওরে আমার বন্ধু, তোরে আমি কতদিন পরে দেখলাম, তোর সাথে তো মনে হয় 2 সপ্তাহ দেখাই হয় নাই। বন্ধু তোকে অনেক মিস করেছে, আমি সত্যি কথা বলতেছি, একদম অনেক মিস করেছে, অথচ একটাও মিস করে নাই, খামা খাইলা দেখে, মানে যাদের দেখলে শুধুমাত্র মিস করার কথা চিন্তা আছে, এমনি মিস টেস্ট করা নেই, খামাখা বলে দিয়েছে মিস করেছি। তুই যে কিছু বন্ধুর সাথে দেখা হইলো, দেখা হওয়ার পরে মনে করেন যে 5 মিনিট একটু আড্ডা হইলো, আড্ডা হওয়ার পরে বলতেছে যে বন্ধু ওই পাশের দোকানে একদম অসাধারণ একটা চায়ের দোকান আছে, হেভি চা বানায়, গত পরশু দিন আমি একটা বন্ধুর সাথে খাইলাম, হেভি একদম ফ্যান্টাস্টিক একটা স্বাদের চা, কিন্তু কথা বুঝছিস, আজকে চা একটু খাই। তখন বলে যায় না ভাই খাবো না, খাইতে গেলে আবার তখন দেরি হয়ে যাবে, আর বাসায় গেলে তখন আম্মা বকা টকা দিবে। আরে বন্ধু 5 মিনিট লাগবে, বেশি লাগবে না, খেয়ে আসি। বন্ধুর পাল্লায় পড়ে মনে করেন যে আপনি চলে গেলেন সেই 5 মিনিটের জন্য ওই একটা মানে চা খাইতে চলে গেছেন আপনি, ধরেন এটা হচ্ছে বি অবস্থান, ঠিক আছে? এবার ওখানে তো মনে করেন আরো কয়েকটা বন্ধু ছিল আপনার বসার পরে এখন তো সবাই মিলে এখন একটা ভাবসাবের গল্প শুরু হয়ে গেছে। এখন আপনি তো মনে মনে বলছেন যে আমার তো এখন আরো গল্প করা উচিত, তাহলে আমার বন্ধু বান্ধব সব চলে আসছে, আলহামদুলিল্লাহ ভালোই। এবার 5 জন 6 জন বন্ধু যখন একসাথে হয়ে যাওয়ার পরে ওরা এখন সবাই মিলে একটা প্ল্যানিং করলো, বন্ধু আরো একটা চমৎকার ঘটনা আছে। কি ঘটনা? আরে ভাই শুনলাম যে গত পরশুদিনই মাত্র আমাদের সিনেমা হলে ওয়াসাম একবারে মান্না আর মৌসুমী সিনেমা লাগাইছে, মান্না, মৌসুমী, বাপ্পারাজ সবাই আছে এই সিনেমাতে। কি বলিস, তাই নাকি? সত্যি কথা নাকি? আরে হ্যাঁ, একদম সেই লেভেল ওয়াসাম সিনেমা লাগাইছে। তো আপনি যেটা মানে ছিলেন আর কি, আপনাকে মানে ধরে বেঁধে নিয়ে ওই বলছে ভাই মানে যাবা না ভাই, বেশি দেরি হয়ে যাবে, আবার মা একদম পিটাবে, যেতে পারবো না ভাই। তারপরে সবাই মিলে যখন আপনাকে ধরে বসে আছে এভাবে, এই আজকে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে, একটু দেখে আসি চল। তো তারপরে বন্ধুদের পাল্লায় পড়ে চলে গেলেন আপনি সেই সিনেমা হলে। কথা বুঝতে পারছেন? সিনেমা হলে, তাহলে যে সিনেমা হলে চলে গেছেন, সিনেমা হলে 3 ঘন্টা সিনেমা দেখলেন বন্ধু বান্ধবের সাথে, তারপর আবার বের হয়ে ফাইনালি আবার বলছে আর 1 কাপ চা খায়। এবার আপনার মন রয়ে গেছে আপনার 4টা বন্ধুর উপরে, তোদের কারণে আজকে আমার এত দেরি হয়েছে, আমি আর থাকতে পারবো না এখানে, আমি জানি না আজকে আমার বাড়িতে গিয়ে কি অবস্থা হয় আমার। এবার কোনো কথা এবার না শুনে এবার মনে মনে ধুকফুক করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। আর বাড়িতে গিয়ে একদম গেটের সামনে আমাদের সেই মা দাঁড়িয়ে আছে ঝাঁটা হাতে নিয়ে। তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঝাঁটা হাত নিয়ে এভাবে দাঁড়ায় আছে, কোথায় ছিল তুমি এতক্ষণ? আমার সেই একদম গুণধর ছেলে, কোথায় ছিল তুমি এতক্ষণ? আমি আর জীবনে এরকম করবো না, আমাকে মাফ করে দাও, আমার বন্ধুরা মিলে আমাকে এরকম করে ফাঁসি দিয়েছিল, আমি অমুক জায়গাতে গেছিলাম, ধুমুক জায়গাতে গেছিলাম, তুই ফাঁসাই দিয়েছিল, তোকে ফাটাই মানে কয়েকটা বাড়ি দিয়ে যা, ঢোক ভেতরে ঢোক, আর যাবি এরকম করে কখনো তুই? না যাবো না, আমার যেমন জীবনে যাবো না। বাস বাড়িতে ঢুকছেন আপনি কোনো মতে, আর জীবনে আপনি এরকম করেন নাই। তো এই ঘটনার মধ্যে দৈর্ঘ্য আর স্মরণ লুকায় আছে। কিভাবে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আসেন এদিকে আসেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ এই সোজা একটু, এই যে খেয়াল করেন, যাত্রাকালে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে ভালো করে বুঝবেন। যাত্রাকালে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখাকে বলা হয় তাকে সরণ। তাহলে এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান, ওই যে ভালো স্টুডেন্টের জন্য। তাহলে এখান থেকে এটা হচ্ছে যে কি আমাদের সেটা সরণ,
এটা হচ্ছে স্মরণ। এবার কোন একটা গতিশীল বস্তুর যাত্রাকালের মোট পথের দৈর্ঘ্য, মোট পথে, কি বলতে চাই এগুলা, মানে দেখে ভালো করে, যাত্রাকালে সে কি করেছিল, অনেকগুলো ভ্রমণ করছিল, এখান থেকে এটা একটা গেছে, আমরা নাম দিয়ে একটু, তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি যে কি এভাবে দিই, ধরেন এটা হচ্ছে যে কি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে যে কি সি, এটা হচ্ছে কি আমাদের ডি। যাত্রাকালে কোনো একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তার মানে ধরেন এখান থেকে এটা হচ্ছে যে 5 মিটার, এখান থেকে এটা হচ্ছে যে 6 মিটার, এখান থেকে এটা হচ্ছে 7 মিটার, এখান থেকে এটা হচ্ছে যে কি আপনার ধরে ফেলেন যে 9 মিটার। তার মানে আপনার যাত্রাকালটা অনেকগুলো দিয়েই গেছে, তাই তো? খেয়াল করে দেখেন, তার মানে আপনি বুঝতে পারেন যাত্রাকাল আপনার পুরোটা মিলিয়ে আপনার যাত্রাকাল, তাই না? তাহলে যাত্রাকালে কোন একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। বা আপনি বলতে পারেন যে কি এটা দূরত্ব, আমি দৈর্ঘ্য দিয়েছি কেন, দূরত্ব হবে এটা, সরি, দূরত্ব। তাহলে আমরা আবার বুঝি, তাহলে আমি এখন যদি বলি যে এখানে স্মরণ কোনটা, স্মরণ হচ্ছে যে এস ইকুয়াল টু, এখান থেকে ডি দিলাম, ই দি, তাহলে এখানে হচ্ছে যে এ আর এখানে হচ্ছে ই, তাহলে স্মরণ এস ইকুয়াল টু হচ্ছে এ ই, ঠিক আছে? আর দূরত্ব কি? দূরত্ব আবার বললাম যে যাত্রাকালে কোন একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, তাহলে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য মাপি আমরা, তাহলে দূরত্ব, দূরত্ব ডি, ডিস্ট্যান্স। তাহলে এখান থেকে আসবে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। তাহলে আমরা এখান থেকে পাই 5, 6, 7, 9, তাহলে 5, 6, 7, 9, তাহলে 5 আর 6 হচ্ছে কত? 11, 11 আর 9 হচ্ছে যে 20, 20 আর 7 হচ্ছে কত? 27 মিটার। তার মানে বোঝা গেছে আমার ছাত্রছাত্রী স্মরণ এবং দূরত্ব আর জীবনে ভুলবেন, আর জীবনে ভুলবেন। ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি সেটা বলবে, তুই হ্যাঁ আবার না বলবি না, ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি সেটা বলবে শুধুমাত্র তুই। সাইদ ইমরান, থ্যাংক ইউ সো মাচ। হ্যান্ড নোটগুলো অবশ্যই গ্রুপেই পোস্ট করবেন, এই গ্রুপটাতেই পোস্ট করিয়েন। মহমিনুল ইসলাম, রাতুল, থ্যাংক ইউ। ক্লিয়ার হয়েছে। রিফাত ক্লিয়ার হয়েছে, মেঘাও ক্লিয়ার হয়েছে, আরফাত ক্লিয়ার শ্যাম্পু, বাহ, আজ থেকে সবাই ক্লিয়ার শ্যাম্পু মাখবেন। রাইহান, রাতুল, বাহ, থ্যাংক ইউ। এই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। এরকম একটা ভিডিও আছে না, ভালো লাগে শুনতে। যদি ভিডিও ভালো লাগে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। যদি ভিডিও ভালো না লাগে খারাপ কমেন্ট করবেন না, উৎসাহিত করে থেকে মানে নিরুৎসাহিত করবেন না, কেমন? অবশ্যই উৎসাহিত করবেন। আচ্ছা, যাই হোক, মজা করলাম একটু। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমাদের যে জায়গাতে স্মরণ আছে সেই জায়গাতে আমাদের বেগ পাওয়া যায়, আর যে জায়গাটাতে দূরত্ব আছে সেই জায়গাটাতে আমাদের পাওয়া যায় দ্রুতি। আচ্ছা, ধরে ফেলি আমরা, তাহলে আমরা এই জায়গাটা থেকে মনে করেন যে কি বেগ বের করব, আর এই জায়গাটা থেকেই দ্রুতি বের করব। আমরা জানি বেগ ভি ইকুয়াল টু হচ্ছে যে কত? এস ডিভাইডেড বাই টি, আর আমাদের দ্রুতি ভি ইকুয়াল টু হচ্ছে যে ডি ডিভাইডেড বাই টি। খেয়াল করে দেখেন, স্মরণ একটা ভেক্টর রাশি, এটা খেয়াল রাখবো আমরা, কেন সেটা আমি একটু পরে বলছি। স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। একটু পরে আপনারা ভুলটা ধরবেন। আসেন, খেয়াল রাখেন, আমরা বলেছিলাম যে কি এই যে সংজ্ঞা কিভাবে দেবো আমি একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে বেগ, আমি একটু লিখে দিই বাংলাতে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে দ্রুতি। তাহলে আমাদের বেগ ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তো এখন খেয়াল করে দেখেন তো, এস মানে স্মরণ, এটা হচ্ছে সময়। ছোট্ট করে যদি বলতে চাই, স্মরণের হারকে, হার মানে সময়, মেয়েদের গলার হার ভাবিস না আবার তুই, এটা হার মানে সময় বোঝানো হয়। তাহলে স্মরণের হারকে বেগ বলে, স্মরণের হারকে বেগ বলে। ওই তো আমাকে হুজুর বানিয়ে দিয়েছিল, এই কারণে আমার মানে সুর চলে আসতে চায়। কিন্তু এবার খেয়াল করে দেখেন তো, দ্রুতির সংজ্ঞা কিভাবে দেবো আমি? দ্রুতির হারকে কি বলে?
দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। দূরত্বের হারকে দ্রুতি বলে। এবার এখন কথা আছে এখানে, মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যখন সংজ্ঞাটা দিবেন তখন একটু উল্লেখ করবেন যে নির্দিষ্ট দিকে। তখন ওই যে ভালো স্টুডেন্ট কি করেছিল, একদম সোজা বাড়ির দিকে চলে গেছিল এভাবে, কিন্তু খারাপ স্টুডেন্ট কি করেছিল, বা এই যে পণ্ডিত স্টুডেন্ট যে কিছু থাকে, এভাবে গেছে একদিকে, আর আবার ওদিক দিয়ে গেছে, আবার এদিক দিয়ে গেছে, সিনেমা হলে গেছে, চা খাইতে গেছে, ফুচকা খাইতে গেছে, বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে, কত রকম কাহিনী করেছে সে জীবনে। কথা বুঝছেন? তাহলে আমাদের বলতে হবে যে কি, কোন নির্দিষ্ট দিকে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে। কোন নির্দিষ্ট দিকে কোন বস্তুর বা গতিশীল বস্তুর সরণের হারকে কি বলে? বেগ বলে। আর নির্দিষ্ট দিকে বলা দরকার নাই। কোন একটা গতিশীল বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে, কোন একটা বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। তাহলে আমাদের খেয়াল করি, আমরা ধরেন এখান থেকে এখানে আসতে তার সময় লেগেছিল 5 সেকেন্ড, মানে ধরলাম আর কি, ধরতে তার সমস্যা নেই। তাহলে এখান থেকে এটা দূরত্ব ধরে নিলাম যে আমাদের 10 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা দূরত্ব 10 মিটার, আর এখান থেকে এখানে আসতে তার সময় লেগেছে 5 সেকেন্ড ধরেন, মানে সুপারম্যান। তাহলে আমাদের 10 মিটার, আমরা বেগ বের করতেছি, বেগের ক্ষেত্রে অবশ্যই সরণ লাগবে। তাহলে যেখান থেকে এটা হচ্ছে সরণ, তাহলে সরণ হচ্ছে 10 মিটার, আর সময় লেগেছিল কত সেকেন্ড? 5 সেকেন্ড। তার মানে আমি খেয়াল করে দেখেন, আমরা 10কে এখন 5 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে? 2। আর একটু খেয়াল করে দেখেন তো, এর এককটা ms ইনভার্স 1 হয় কেন? এখানে 10 আছে, এখানে দূরত্বের একক কি বা সরণের একক কি? মিটার। এটা হচ্ছে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এস এখন যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? ms ইনভার্স 1। এই যে ms ইনভার্স 1। তাহলে আমি একটু খেয়াল করতে পারলাম যে আমাদের এখানে যে আমাদের বেগটা ছিল, সেই বেগটা হচ্ছে যে 2ms ইনভার্স 1। এবার দ্রুতি। তাহলে ধরেন এখান থেকে এই পুরোটা যাত্রা করতে তার সময় লেগেছিল, মনে করেন যে আপনার এই 9 সেকেন্ড। ধরেন সিনেমা দেখতে তো স্যার মনে করেন সময় লেগেছে 3 ঘন্টা, আপনি 9 সেকেন্ড কেমনে দিলেন? আর এটা গল্প, সমস্যা কোথায়? তাহলে আমাদের দূরত্ব ছিল কত? 27, আর আমাদের এখান থেকে সময় লেগেছিল 9 সেকেন্ড। তাহলে দূরত্ব ছিল 27 মিটার, আর সময় লেগেছিল 9 সেকেন্ড। তার মানে 27কে 9 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 আসবে। একই রকম m, তারপরে s আছে, তাহলে যে ms ইনভার্স 1। তার মানে বেগের একক ms ইনভার্স 1, দ্রুতির একক ms ইনভার্স 1। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? এদের দুজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে কি, বেগ হয়েছিল যে কি জাস্ট সরণের জন্য, আর দ্রুতি হয়েছিল যে কি আমাদের জন্য ওই দূরত্বের জন্য। হাই আমাদের স্টুডেন্ট সংখ্যাটা একদম লো হয়ে গেছে, 115 জন মাত্র, 140 থেকে 115। যাই হোক, তাহলে আমরা যদি কখনো দূরত্ব দেখি তাহলে আমরা সেখানে পাবো যে কি দ্রুতি, আর সরণ দেখলে আমরা সেখানে পাবো কি? বেগ। এখন আমরা আরো একটা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে দূরত্ব এবং সরণ নিয়ে বেশ কিছু এচকি পেঁচকি প্রশ্ন। এট ফার্স্ট প্রথম প্রশ্ন আমাকে আমার ছাত্রছাত্রীরা করে, স্যার দূরত্ব আর সরণ কি কখনো একই হইতে পারে? আপনারা বলেন তো দেখি, একই হইতে পারে নাকি পারে না? দূরত্ব আর সরণ একই হইতে পারে নাকি পারে না? আপনারাই বলেন তো আগে দেখি, পারে নাকি পারে না? হ্যাঁ, আমার বাড়ি কালুরঘাটটা, আমি থাকি যে চাঁপাইনবাবগঞ্জে আমার বাড়ি, আর আমি থাকি যে চট্টগ্রামে। নাসির আহমেদ বলেছে যে কি না, আহাসানুল্লাহ বলেছে পারে, আফনান বলেছে না, আসাদুল্লাহ বলেছে পারে পারে পারে, আশিক আহমেদ, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, মহিবুর থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তাহলে আপনারা অনেকজনে বলেছেন যে দূরত্ব এবং সরণ একই হইতে পারে নাকি পারে না। এর সঠিক উত্তর হলো যে পারে। আপনি নোটগুলো এভাবেই করবেন আমার ছাত্রছাত্রীরা, এভাবেই নোট করবেন যে আমার টিচারে কিভাবে আমাকে জিনিসগুলো শিখিয়ে দিল। দূরত্ব এবং সরণ কি একই হতে পারে? আপনি লিখবেন যে কি পারে, লিখবেন যে পারে। ভিন্ন হতে পারে, তাও পারে, একটু পরে দেখাচ্ছি। তাহলে দূরত্ব এবং সরণ একই হতে পারে কেন? মনে করেন যে আমাদের এ অবস্থান, ঠিক আছে, আমার বিএমডব্লিউকে নিলাম, বিএমডব্লিউকে রাখলাম ধরেন এখানে, বিএমডব্লিউকে এবার বললাম যে যাও, চলে যাবে হবে এ বি অবস্থানে গেল, ঠিক আছে। তাহলে এ আর বি এর মোট দূরত্ব ধরে ফেলেন যে 10 মিটার, কেমন? তার মানে খেয়াল করে দেখেন, সরণ, এখানে সরণ কত? যাত্রা মানে আমাদের বস্তুটা আমাদের শুরু করেছিল যাত্রা এখানে, আর যাত্রা শেষ করেছিল এইখানে, তাই না?
তাহলে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরল রেখার দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তার মানে এখান থেকে এটা দূরত্ব আমরা সরণ দিয়েছিলাম আমরা কত, মানে মোট দূরত্ব 10 দেওয়া ছিল, তাহলে সরণের মান কত হলো 10। এবার দূরত্ব কাকে বলা হয়? যাত্রাকালে একটা বস্তুর সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলা হয়। তাহলে এখান থেকে এটার সম্পূর্ণ পথ কত, 10 মিটারই তো, আর তো কোনো কিছু নাই। তার মানে দূরত্ব এখানে কত আসবে, 10 মিটারই আসবে। তার মানে আমরা বলতে পারবো যে দূরত্ব এবং সরণের মান একই হতে পারে। ক্লিয়ার একবারে? এবার দ্বিতীয় কথা, যে দূরত্ব এবং সরণের মান কি কখনো চেঞ্জ হতে পারে কিনা? ইয়েস, পারে। দূরত্ব এবং সরণের মান চেঞ্জ হতে পারে। কিভাবে? খেয়াল রাখেন। আমরা যখন একটা বস্তু এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, এখানে গেল ধরেন, আবার ওই জায়গা থেকে ধরেন এখানে আসলো, তাহলে এবার আমি এখন বলবো যে সরণ কত। এখানে সরণ বেশিরভাগই ছেলেমেয়েরা ভুল করে উত্তর। আমি এখানে বলে দিচ্ছি সরণের মান হবে 0 এখানে। কেন? তখন বস্তুর আদি অবস্থান ছিল এটা, যাত্রা শুরু করে গিয়েছিল ওখানে, আবার এখানে আসলো, শেষ অবস্থানও এটা। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কোনো ধরনের দূরত্ব পাওয়া যায় না। তার মানে এখানে সরণের মান হচ্ছে কত, 0। সরণের মান 0, বাট দূরত্ব কত দেখেন, দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে 10 গেছে, আবার এখান থেকে এখানে 10 আসছে। তার মানে 10 + 10 সমান কত হবে, 20 মিটার। তার মানে আপনি এখান থেকে আরো একটা প্রশ্নের উত্তর পাচ্ছেন যে সরণের মান কি কখনো শূন্য হতে পারে? অবভিয়াসলি পারে। সরণের মান অবশ্যই শূন্য হতে পারে। আপনি দেখেছেন সরণের মান শূন্য। এবার এখন আরেকটা প্রশ্ন আসবে আমার কাছে, 5টা প্রশ্ন সর্বমোট এখানে, যে দূরত্ব এবং সরণের মান কি একই হতে পারে? পারে। দূরত্ব এবং সরণের মান কি ভিন্ন হতে পারে? পারে। সরণের মান কি শূন্য হতে পারে? পারে। এবার কথা হচ্ছে দূরত্বের মান কি শূন্য হতে পারে? অবভিয়াসলি পারে। দূরত্বের মান কেন শূন্য হবে না? ধরেন আমার এই যে আমার বস্তুটা, মানে আমার যে বিএমডব্লিউটা ধরেন এখানে ছিল, ওখানেই থেকে গেছে, কোনো ধরনের যাত্রা করে নাই ও, তার মানে তার দ্বারা তো কোনো অতিক্রান্ত দূরত্বও হয়নি, দূরত্বই তো হয়নি এখানে। তাহলে কথা বুঝে গেছে যে আমরা এখানে যে সামনেই তো আগায় নাই, তাহলে তো কি আছে, দূরত্বই তো নাই কোনো, তাহলে দূরত্বের মান অবশ্যই তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখেন, দূরত্ব এবং সরণের মান শূন্য একসাথেই হতে পারে। যেমন এই জায়গাতে একটা জায়গাতে বস্তু ছিল, ওই জায়গাতেই থেকে গেছে, তার মানে এখানে দূরত্বও যায়নি, সরণ হয় নাই। মানে দূরত্ব তো হয় নাই, সরণ তাও তো আদি অবস্থান ওই অবস্থান একই তো। তার মানে দূরত্ব আর সরণ নিয়ে কথাগুলো আমাকে কমপ্লিটলি একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে আমার ছাত্রছাত্রীদেরকে, তাহলে আপনারা একদম ক্লিয়ার করতে পারবেন। কথা বলছেন? আচ্ছা, এরপর আমরা পরবর্তীটাতে যাচ্ছি। আসেন, যে আমাদের বেগ তো জেনেছি, তারপরে আমাদের দ্রুতিও জেনেছি, এখন আমাদের ত্বরণ জানতে হবে, আর একটা জানতে হবে আমাদেরকে মন্দন। তো আমি জাস্ট এমনি সংজ্ঞার জন্য বলছি, একটু পরে পারফেক্ট সংজ্ঞা বলবো, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। যেমন আপনি ফ্যানের সুইচ যখন টিপবেন তখন এটার ফ্যানের একটা বেগ বৃদ্ধি পেতে থাকবে, তাই তো কথা? তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এবার সুইচ বন্ধ করে দেন, আস্তে 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 থেমে যাবে। তাহলে বেগ হ্রাস হচ্ছে, তাহলে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। যখন বেগ বৃদ্ধি পাবে তখন সেটা হবে ত্বরণ, আর বেগ যখন হ্রাস হবে তখন সেটা হবে মন্দন। এবার ধরেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, প্রথমত তো আর 100-এ বেগ থাকে না, তাই না? তাহলে প্রথমত হালকা থাকে, আস্তে 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 কি হয়, বাড়ে, তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ত্বরণে চলছে এটা। এবার যখন আপনি মনে করেন সামনে কোনো কিছু একটা দেখে ফেলছেন, তাহলে অবশ্যই বেগটা আস্তে আস্তে কমাতে চাইবেন, তখন বেগ হ্রাস করবেন, তাহলে বেগ হ্রাসের হারকে কি বলা হবে, মন্দন বলা হবে। বাট ত্বরণটা হয় যে আপনার কি ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হওয়ার কারণে কোনো নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ করতে হবে। এখন আসেন, ত্বরণটা আসলে আমাদের কিভাবে বুঝতে হবে, খেয়াল রাখেন। ধরেন এই অবস্থানে আমার একটা কি ছিল, বস্তু ছিল, সেই বস্তুটার আদিবেগ মানে কি, যাত্রাকালে কোন একটা বস্তু যেইখান থেকে যাত্রা শুরু করে সেই জায়গাতে ওই বস্তুর বেগটাকেই বলা হয়ে থাকে আদিবেগ। তাহলে আদিবেগের মান ধরে ফেললাম যে 5 ms⁻1। এবার বস্তুটাকে মানে বল প্রয়োগ করে ধরেন এই জায়গাটা থেকে এই জায়গাটাতে যেতে তার বেগের মান যেটা, সেটা শেষ বেগ ধরে ফেললাম আমরা যে 20 ms⁻1। তাহলে আমাদের বিএমডব্লিউ কই, এই যে বিএমডব্লিউ, তাহলে আমাদের বিএমডব্লিউ যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করতে করতে ধরেন এভাবে জোরে করে গেছে, তার মানে ধরেন আদি বেগটা হচ্ছে তার 5 ms⁻1 আর শেষ বেগটা হচ্ছে যে কি আমাদের 20 ms⁻1। তার মানে বোঝা যাচ্ছে যে কি যাত্রাকালে বস্তুর যে বেগ থাকে তাকে আদি বেগ বলা হয়, যাত্রা যেখানে শেষ হয় সেটাকে বস্তুর শেষ বেগ বলা হয়ে থাকে।
তাহলে এখন খেয়াল করে দেখেন, এখান থেকে এখানে যেতে অবভিয়াসলি একটা কি লেগেছে, সময় লেগেছে না? সেই সময়টাকে ধরে ফেলেন যে আপনারা 2 সেকেন্ড, ধরো 2 সেকেন্ড লেগেছে সময়টা। তাহলে বেগের পার্থক্য কত আছে? 5 থেকে 20 হয়েছে। তাহলে বেগের পার্থক্যকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। বড় হাতের ভি সমান হচ্ছে কত? ছোট হাতের ভি মাইনাস হচ্ছে ইউ, শেষ বেগ মাইনাস হচ্ছে আদি বেগ। তাহলে শেষ বেগ ছিল কত? 20 মাইনাস আদি বেগ হচ্ছে কত? 5। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে আমাদের পাওয়া যাবে কত? 15 ms ইনভার্স 1। তার মানে এখানে বেগের পার্থক্য আছে কত? 15 ms ইনভার্স 1। তাহলে বেগ বৃদ্ধি কতটুকু হয়েছে? 15 হয়েছে। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। হার মানে সময়, একটু আগে বলে দিয়েছি। তাহলে বেগ বৃদ্ধি মানে কোনটুকু? তাহলে ভি মাইনাস ইউ, এটা বেগ বৃদ্ধি। হার মানে কি? সময়। তাহলে যে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? তাকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণ a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অবশ্য আপনি ত্বরণের সূত্রটা a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখতে পারেন, অথবা ভি মাইনাস ইউ মানে তো ভি, তার মানে ভি ডিভাইডেড বাই আপনি টি লিখতে পারেন। তাই আমরা বলে থাকি যে বেগের হারকেও কি বলা হয়ে থাকে? ত্বরণ বলা হয়ে থাকে, অথবা বেগ বৃদ্ধির হারকেও কি বলা হয়ে থাকে? ত্বরণ বলা হয়ে থাকে। একই কথা। তাহলে আমরা বুঝতে পারছি যে ত্বরণ জিনিসটা আসলে কি। এবার এখন সমবেগ সমত্বরণ আর অসমবেগ অসমত্বরণ। বেগের মান যদি সব সময় ধ্রুব থাকে, বেগের মান যদি সব সময় ধ্রুব থাকে, তাহলে তাকে সমবেগ বলা হয়। অসমবেগ মানে কি? বেগের মান এক এক সময় এক এক রকম আর কি, তাহলে সেটাকে অসমবেগ বলা হয়। সমত্বরণ কাকে বলা হয়ে থাকে? সমত্বরণ কাকে বলা হয়? ত্বরণের মান যদি সবসময় ধ্রুব থাকে, তাহলে তাকে কি বলা হয়? সমত্বরণ, তাই তো? এবার দেখেন, এটা একটু অন্যভাবে আমাদেরকে জানতে হবে। যেমন আমরা ত্বরণের আগে এককটা বের করে ফেলি। ত্বরণ এ ইকুয়াল টু ছিল কি? ভি ডিভাইডেড বাই কত? টি। খেয়াল রাখেন, ভি মানে কি? বেগ। একটু আগে আমরা দেখলাম, বা বেগের পার্থক্য। তো যাই হোক, বেগের পার্থক্য হোক বেগ হোক, একই কথা। তাই বেগের মান, বেগের একক আমরা দেখেছিলাম যে এম এস ইনভার্স 1 একটু আগে, আর সময়ের একক দেখেছিলাম আমরা সেকেন্ড। তাহলে আবারও টিটা উপরে, সময়ের একক আমরা সেকেন্ড। তাহলে আবার এসটা উপরে চলে যাবে, তার মানে হবে আমাকে এম এস ইনভার্স 2। তাই আমাদের ত্বরণের একক দেওয়া আছে কত? এম এস ইনভার্স 2। যদি কোনো জায়গাতে আপনি দেখেন যে কোনো একটা বস্তু যাত্রাকালে এত এম এস ইনভার্স 2 নিয়ে যাত্রা শুরু করেছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে একক দেখে যে এটাই হচ্ছে কার মান? এর মান বা ত্বরণের মান। তো অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার কাছে খুবই প্রয়োজনীয়। আপনাকে সেই জিনিসগুলো ভালো করে একটু খেয়াল রাখতে হবে। আরে ফলাফাইন তো গেছে গা। যাক, আমাদের কাছে যতজনই স্টুডেন্ট থাকুক না কেন, আমার কাছে ততটুকু স্টুডেন্ট, একজন স্টুডেন্ট 1 লাখ স্টুডেন্ট সম ভ্যালু, কোনো সমস্যা নাই। আপনারা যতজন আছেন ততজনই ক্লাস করেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কি, আচ্ছা আমরা তো বুঝতে পেরেছি আশা করি যে বেগ সমবেগ, তারপরে হচ্ছে যে সমত্বরণ, ত্বরণ, অসমত্বরণ। অসমত্বরণ মানে কি? ত্বরণের মান ভিন্ন ভিন্ন আসবে। আর মন্দন, সমমন্দন, অসমমন্দন, একই কথা। মানে বেগের সংজ্ঞা দিয়ে, ত্বরণের সংজ্ঞা দিয়ে যেভাবে বললাম আমি, সেগুলোই কথা এখানে। আচ্ছা, এবার এখন আরো একটা কথা জানবো এখানে আমরা, সেটা হচ্ছে যে কি, এই অধ্যায়ে আমাদের গতির যে সমীকরণগুলো আছে, গতির সমীকরণের কোনো প্রমাণ জানতে হবে না। গতির সমীকরণের কোনো প্রমাণ জানতে হবে না। আমরা ত্বরণ এ ইকুয়াল টু কি জানলাম? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? এখান থেকে আমি যদি ভি এর সূত্রটা বের করতে চাই, এখান থেকে ভি এর সূত্রটা বের করি আমি, ভি এর সূত্রটা বের করতে চাইলে তাহলে ভি ইকুয়াল টু কত আসবে? ইউ প্লাস এটি আসবে। তাহলে এটা হচ্ছে গতির 1 নম্বর সমীকরণ ধরতে পারেন আপনি। তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as 2 নম্বর সমীকরণ। মানে গতির সমীকরণগুলোকে শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে। আর কোন সূত্র কখন অ্যাপ্লাই করবেন সেটা তো আমরা পরবর্তী ক্লাসটাতেই আপনাদেরকে দেখাবো, যে সূত্র যে কোনো সময় আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, মানের উপর ডিপেন্ড করবে। তারপরেও নেক্সট ক্লাসে যেগুলো হবে সেগুলো তো বুঝতে পারবেন। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এ টি স্কোয়ার। গতি 3টা। তারপর আরো একটা আছে, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। এই যে 3টা আছে না, এই 3টা হচ্ছে যে কি সমত্বরণের ক্ষেত্রে। সমত্বরণের ক্ষেত্রে একটা বস্তু সমত্বরণে চলেছে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে, আমাকে উদ্দীপকই বলে দিবে যে একটা বস্তু সমত্বরণে বা সুসমত্বরণে, একই কথা। তখন আমাকে এই 3টা সূত্রের মধ্যে থেকে যে কোনো একটা সূত্র ইউজ করতে হবে। আর যদি ওখানে অসমত্বরণ থাকে, তাহলে আমাদের অসমত্বরণের সূত্র হচ্ছে আমাদের এই বাবুটা, 4 নম্বরটা। আর যদি আমাদের সমবেগ কথা বলে থাকে, সমবেগ, সমবেগের ক্ষেত্রে একটা সূত্র,
অর্থাৎ বেগের সূত্র যেটা সেটাই, অর্থাৎ আমরা জানি বেগ এস ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই টি। তার মানে এখানে বলতে পারবো যে ভি ইকুয়াল টু হচ্ছে কত, এস ডিভাইডেড বাই টি। তার মানে বলতে পারবো এস ইকুয়াল টু হচ্ছে কত, ভিটি। এটা সর্বমোট 5টা সূত্র আপনি এখান থেকে জানতেছেন। কথা বুঝতে পারছেন? তার মানে আমাকে যদি বলা হয়ে থাকে উদ্দীপকে সমত্বরণে, তার মানে আমাকে 3টা সূত্রের মধ্যে একটু খেলা খেলতে হবে। যদি বলা হয় যে সমবেগে, তার মানে একটাই সূত্র। আর যদি আমাকে বলে যে অসমতরণ, তার মানে আমাকে এই সূত্র নিয়ে খেলা খেলতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই পুরো সূত্রগুলোর মধ্যে থেকে জাস্ট মাত্র 5টা রাশি আছে, এস ইউ ভি এ টি, সু ভ্যাট। আবার ভ্যাট দিতে বসেন না, আপনি টাকা দিতে চাচ্ছেন না, মানে টাকা নিতে চাচ্ছি না, আমরা ভ্যাট দেবো না কাউকে। শুনে না, এস মানে হচ্ছে কি, স্মরণ। এস মানে কি, স্মরণ। স্মরণের একক কি, স্মরণের একক মিটার। ইউ মানে আদিবেগ বা বেগ, তার বেগের একক হচ্ছে যে কি, ইউ মানে হচ্ছে আদিবেগ। এক কথা শেষ। আদিবেগ, এর আদিবেগের একক হচ্ছে যে কি, এম এস ইনভার্স 1। আদিবেগের একক এম এস ইনভার্স 1, শেষ বেগের একক এম এস ইনভার্স 1, বেগের একক এম এস ইনভার্স 1, দ্রুতির একক এম এস ইনভার্স 1। তার মানে ভি মানে হচ্ছে কত, বেগ। বেগের একক হচ্ছে কত, তাহলে এম এস ইনভার্স 1। ত্বরণের একক, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2। এটা হচ্ছে সময়, তার মানে সময়ের একক হচ্ছে কত, সেকেন্ড। একক কি, সেকেন্ড। তাহলে আমরা এখানে মাত্র 5টা রাশি রয়েছে। এই 5টা রাশির মধ্যে থেকে যদি আপনি যে কোনো 3টা রাশির মান বের করে ফেলতে পারেন, বাকি 2টা আপনাকে সুর করে ধরা দিয়ে দিবে। আপনি যে কোনো 3টার মান বের করতে পারবেন একটা উদ্দীপক থেকে, আপনাকে বাকি 2টা একদম সুর করে ধরা দিয়ে দিবে। তো আমরা অঙ্কতে যখন করব, অঙ্কতে এই সমস্ত জিনিস অ্যাপ্লাই অবশ্যই করবো ইনশাআল্লাহ। তাহলে গতির সমীকরণ আমরা স্পেশালি 5টা মনে রাখবো, 1টা 2টা 3টা 4টা 5টা। বাট এটা আপনি আবার উদ্দীপকে লাগাই দেন না যে গতির সমীকরণ 5টি, এভাবে লাগাই দেন না স্পেশালি। দেন গতির সমীকরণ স্পেশালি যে 3টাই, ওই যে উপরে 3টাই গতির সমীকরণ। আর এটাকে আপনার বইয়ে কিন্তু তেমন একটা ভাবে উল্লেখ করে নাই। আর না, 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা গতির সমীকরণ কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টাই গতির সমীকরণ। এই 4টাকে ভালো করে খেয়াল রাখবেন, সু ভ্যাট। আচ্ছা, এবার আমাদের এই অধ্যায়ের আরো একটা বাবু আছে, সেটা হচ্ছে যে কি, পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র জানতে হবে। আচ্ছা দেখি কতক্ষণ ক্লাস হলো। আমার ছাত্রছাত্রী তো চলে গেছে অনেকজনই, 1 ঘন্টা 21 মিনিট মাত্র। এত কম সময়ে ছাত্রছাত্রী চলে গেছে মাত্র 100 জনের মতো। 100 জনকে নিয়ে ক্লাস করাতে বসলে না বোঝা যেত যে কতজন ঝামেলা করতো। আমি না এখানে মনে করেন কারো আওয়াজ টাওয়াজ পাচ্ছি না, নাহলে তো তোরা যদি 100 জনই থাকতি আমার ক্লাসের মধ্যে, ক্লাসকে তো একবার উড়াধুরা ভাবে উড়াই দিতি তোরা। আচ্ছা ওকে, পড়ন্ত বস্তুর সূত্রটা শুধুমাত্র জানলো মানে এখান থেকে ম্যাথ আসবে। তো ম্যাথগুলো ভালো করে পারার জন্য আপনাকে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। তো পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একটু ভালো করে মনোযোগটা দিয়ে আমরা আসেন। বলেছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, এই দুটোকে আগে বুঝি, এবং বিনা বাধায়। 3টা কথা আছে, স্থির অবস্থান হতে হবে, একই উচ্চতা হতে হবে, আবার বিনা বাধায় হতে হবে। বিষয়টা হচ্ছে আমরা একটা এইভাবে বোঝার চেষ্টা করি। ধরেন এটা হচ্ছে আমার একটা রুম, কেমন? এবার এই রুমের মধ্যে ধরেন 2টা আংটা, ধরেন এখানে একটা আংটা দেওয়া আছে, আংটা, আর এখানে একটা আংটা। তো এবার কি করলাম আমরা, এবার এখানে একটা মনে করেন হাতিকে ঝুলাই দিলাম, এখানে একটা হাতিকে ঝুলাই দিলাম, হাতি ধরেন একটা হাতি। আর এখানে মনে করেন একটা পিঁপড়াকে, এবার একটা পিঁপড়া দিলাম, জাস্ট এখানে পিঁপড়া। তাহলে এ আংটাতে দিলাম একটা হাতি, আর বি আংটাতে দিলাম একটা পিঁপড়া। তারপরে 2টো আংটাকেই খুলে দিলাম, তখন হাতি আর পিঁপড়া ধরেন পড়ে যাচ্ছে। এবার হাতিকে দেখা যায় ধপাস করে এখানে পড়ে গেছে একবারে, আর পিঁপড়া আস্তে 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 পড়েছে, বুঝাই যায় নাই। এই ধপাস করে হাতি কেন আগে পড়বে, এই বাবু পিঁপড়াটা কেন পড়বে? বিজ্ঞানী গ্যালিলিওর মাথাতে এই প্রশ্নটা আসলো। আরে পৃথিবী তো মনে করেন কারোর সাথে স্বার্থপরিতা করতে পারে না, সৃষ্টি কখনো স্বার্থ নিতে পারে না। প্রতি সেকেন্ডে 9.8 করে টানে, এটা তো আমরা জানি যে পৃথিবী প্রতি সেকেন্ডে 9.8 করে টানে। হাতিকেও তাহলে 9.8 দিয়ে টানবে, পিঁপড়াকেও 9.8 দিয়ে টানবে। এক্ষেত্রে তো কখনো ভেজাল আসার কথা না। তাহলে কেন হলো এরকম, তাই না কথা? ওকে, আমি মনে করেন যে আমার একটা বিড়াল আছে, ধরেন আমার বিড়ালটা কই, আমার বিড়ালটা এই যে আমার বিড়ালটা, ধরেন এই যে আমার বিড়াল, হ্যাঁ, আমার এই বিড়ালটাকে ধরেন আমি এখন এখান থেকে ফেলে দেবো, ধরেন এই যে এখান থেকে, এই যে এখানে ধরেন হাতি না রেখে বিড়াল রাখলাম, ধরেন বিড়ালকে যদি আমি এখন ফেলে দিই, ধরেন ধাপাস করে এখানে পড়ে যাবে আমার বিড়াল, বিড়ালকে ফেলা যাবে না।
আর ধরেন এখানে একটা পিঁপড়া দিয়েছিলাম, তাহলে পিঁপড়া, তাহলে পৃথিবী তো কখনো স্বার্থপরতা করতে পারে না। তাহলে অবভিয়াসলি মানে ওই একই সাথে পড়ার কথা, মানে বিজ্ঞানী গ্যালিলিওর মাথায় জাস্ট এই চিন্তাটা আসলো যে দুটো বস্তুকে একই সাথে পড়ার কথা, ভিন্ন সময়ে কেন পড়বে, তাহলে এখানে কোনো না কোনো ভেজাল আছে। তো তিনি একটা চিন্তা করলেন, চিন্তাটা হচ্ছে এরকম, হ্যাঁ দেখেন তিনি একটা কথা চিন্তা করলেন যে আচ্ছা এখানের মধ্যে তো বায়ু আছে, আচ্ছা আচ্ছা একটা কাজ করা যাক, এবার বায়ু পাম্পের মাধ্যমে এর ভেতর থেকে বায়ুগুলো বের করে নেওয়া যাক, ঠিক আছে, ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম তৈরি করা হোক, শুধুমাত্র এখানে শূন্য মাধ্যম থাকবে, বাতাসের কোনো বাধা এখানে কাজ করতে পারবে না। এবার দেখেন তখন কি করা হলো, বায়ুগুলো যখন বের করে নেওয়া হলো, তখন এবার মনে করেন যে হাতি এবং পিঁপড়াকে একসাথে ফেলে দেন, হাতি এবং পিঁপড়াকে একসাথে ফেলে দেন, তখন দেখা যাবে একসাথে পড়বে তারা, তার মানে বিনা বাধায়, কোনো বাধা থাকতে পারবে না বাতাসের। তাই বলেছে যে কি এই জায়গাটাতে দুইটা বস্তু স্থির একই উচ্চতাতে আছে, দেখেন এখান থেকে এটার উচ্চতা যতটুকু, এখান থেকে উচ্চতা ততটুকু, তাই বলছে স্থির অবস্থান এবং একক উচ্চতা থেকে বিনা বাধায় যদি পড়ন্ত বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে তারা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, অর্থাৎ সমান সময়ে সমানভাবে তারা নিচের দিকে যাবে। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। কি করতেছো তুমি বিড়াল, চলে আসো, ঘুমাচ্ছ তুমি না, আমার হেলমেটে তুমি ঘুমাচ্ছ না, আমার হেলমেটে কিভাবে ঘুমাচ্ছে একটু দেখায় আপনারা। এই পণ্ডিত আমার শুধু হেলমেটে এইভাবে ঘুমাবে, এই যেভাবে। এই কিউটি তাকাও, তুমি আর আমি একসাথে একটা সেলফি নিই, একটা সেলফি। এই কিউটি, এই কিউটি সেলফি, এই তুমি সেলফি নেবে না, এই কিউটি, এই 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 কিউটি। আচ্ছা যাই হোক, তাহলে প্রথম সূত্র আমরা ছাত্রছাত্রীরা আশা করে ক্লিয়ার। এবার দেখেন দ্বিতীয় সূত্রতে তিনি কি বলেছেন। দ্বিতীয় সূত্র আপনার মাথাতে আসার কথা, এখন মাথাতে আসার কথা বলতে কিরকম, যে যখন একটা বস্তু পড়বে, বস্তুটা পড়ার ক্ষেত্রে তার একটা অবভিয়াসলি একটা বেগ বৃদ্ধি পাবে, তাহলে ওই বেগের মানটা কত হবে, আর পড়ার ক্ষেত্রে যেহেতু বেগ বৃদ্ধি পাইলো সে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে আরো দুইটা জিনিস আপনার ন্যূনতম জানতে চাওয়া উচিত, একটা হচ্ছে যে পড়তে পড়তে তার বেগ কত হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে পড়তেছে বাট তার দূরত্ব কতটুকু অতিক্রম হচ্ছে, এগুলো আপনার জানতে হবে। তো ওইটাও তিনি বলে দিয়ে গেছেন যে হ্যাঁ চিন্তা করি না তোমরা, আমি তোমাদেরকে সেটাও দিচ্ছি। এবার নেন, বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, এই সূত্র খেয়াল রাখবেন, অর্থাৎ হাতি আর পিঁপড়ার ভর অনেক কম বেশি। যদি মাধ্যম বাতাস, যদি মনে করেন যে কি এখানে বাতাস থাকে বা বায়ু থাকে, তাহলে আপনার কি যার ভর বেশি সেটি আগে মাটিতে পৌঁছাবে, আর যার ভর কম সেটা মাটিতে পরে পৌঁছাবে। বাট আরো একটা কথা এখানে বলে দিয়েছেন যে কি তিনি এখানে বিনা বাধা হতে হবে, কোনো ধরনের বাধা থাকতে পারবে না। তো আমরা এখন দেখতে যাচ্ছি আরো একটা সূত্র, এটা হচ্ছে এই যে তিনি কি বলেছেন দেখেন, দ্বিতীয় সূত্রটা যে স্থির অবস্থান এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, ধরেন হচ্ছে যে কি এ আর বি দুইটা ভাই, আমাকে বলল যে এ হচ্ছে সমানুপাতিক বি, তার মানে এ সমানুপাতিক বি। এবার যদি বলা হয় ব্যস্তানুপাতিক, তার মানে এ সমানুপাতিক বসাবো, ব্যস্তানুপাতিক বললে জাস্ট ভাগ হয়ে যাবে। যদি বলে এ আর বি এর মধ্যে সমানুপাতিক, জাস্ট সমানুপাতিক। আর যদি বলে যে এ হচ্ছে বি এর ব্যস্তানুপাতিক, তাহলে এ ব্যস্তানুপাতিক বি এর, এই যে ব্যস্তানুপাতিক মানে 1/2। খাতা এবং কলম ধরেন, ঠিক আছে, খাতা এবং কলম, তাহলে খাতা সমানুপাতিক কলম ধরেন, তাহলে খাতা সমানুপাতিক কলম দিয়ে দেন। এবার খাতা ব্যস্তানুপাতিক কলম, তাহলে আগে আমাকে খাতা দিতে হবে, সমানুপাতিক চিহ্ন 1/2 কি কলম। তবে হ্যাঁ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক নিয়ে আরো বিস্তারিত ক্লাস করার মতো জিনিস আছে, আমি জাস্ট বোঝানোর খাতিরে জাস্ট এই জিনিসটাই সমানুপাতিক আর এটা ব্যস্তানুপাতিক মানে ভাগ, সেই জিনিসটা বোঝালাম আমার ছাত্রছাত্রীদেরকে। আচ্ছা, এখন তিনি বলেছেন যে কি একটা বেগ তো হবেই, অর্থাৎ যখন একটা বস্তু পড়বে উপর থেকে, পড়ার ক্ষেত্রে তার অবশ্যই একটা বেগ হবে, কিন্তু ওই বেগটা সময়ের সমানুপাতিক
ওই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে বেগও তত বাড়বে, সময় যত বাড়বে বেগও তত বাড়বে। বিষয়টা হচ্ছে কি রকম দেখেন, ধরেন আর এই সময়টা বেগের কিভাবে বাড়বে সেটা জানেন? ওই যে পৃথিবী প্রতি সেকেন্ডে বস্তুকে 9.8 দিয়ে টানে, মনে আছে না? এটা পৃথিবী প্রতি সেকেন্ডে একটা বস্তুকে 9.8 দিয়ে টানতেছে না? তার মানে ধরেন যে এখান থেকে এই জায়গাটাতে আসতে বস্তুর সময় লাগলো আপনার 1 সেকেন্ড। তার মানে আমি বলতে পারবো যে এই জায়গাটাতে বস্তুটার বেগ আছে 9.8 ms/1। বুঝতে পেরেছেন? তাহলে এরকম করে ধরেন এই জায়গাটাতে আসতে 2 সেকেন্ড সময় লাগলো, ধরেন এই জায়গাতে আসতে 2 সেকেন্ড সময় লাগলো, 2 সেকেন্ড। তাহলে এই জায়গাটাতে তার বেগ কত থাকবে? 9.8 ইন্টু হচ্ছে কত 2, সমান জানি না কত, 19.6 না কত জানো, যাই হোক মানে আরো বেগের মানটা বেশি পড়ে যাবে, 19.6 মেবি সম্ভবত। তারপরে ধরেন এখান থেকে এখানে পড়তে আরো 3 সেকেন্ড সময় লেগেছে, মানে এখান থেকে পড়তে সর্বমোট 3 সেকেন্ড সময় লেগেছে। তার মানে 9.8 ইন্টু হচ্ছে যে কত 3, তার মানে আপনার বেগের মানটা বেড়ে যাবে আরো। তার মানে বলতে চাচ্ছে যে নির্দিষ্ট সময়ে যে আমাদের যে প্রাপ্ত বেগটা হবে সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ আপনি উঁচু থেকে পড়তে যত বেশি সময় নেবেন তত শেষ বেগটা বেশি হবে এবং আপনার ভর্তা হওয়ার পরিমাণ তত বাড়বে। আপনি মনে করেন একতলা বিল্ডিং থেকে পড়ে যেতে পারবেন, কেন? তখন একতলা বিল্ডিং থেকে পড়তে আপনার সময় প্রায় 1 সেকেন্ড লাগে, সাধারণত 1 সেকেন্ড লাগবে। ওই এই 1 সেকেন্ড যেহেতু লাগছে, তার মানে আপনি মাটিতে যে বেগটা প্রয়োগ করেছেন সে বেগের মানটা 9.8, মানে বেগ যেটা ছিল আপনার মাটিতে পড়ে গেছেন একবারে, আপনার যে বেগটা ছিল 9.8 বেগটা সাধারণত সহনীয়। 2 তলা থেকে তাও পড়তে পারবেন, 2 সেকেন্ড ধরনের সময় লাগলো। 9.8 ইন্টু কত 2, এবার মনে করেন 19.6 হয়েছে আপনার শেষ বেগটা। মোটামুটি মনে করেন 2-3 আঙ্গুল ভাঙলো, বেশি ভাঙে না, 2-3 আঙ্গুল ভাঙছে আপনার। তারপর আপনি বেঁচে আছেন, কোনো সমস্যা নেই। এবার 3 তলা থেকে যখন পড়ে গেছেন তখন মনে হয় আপনার হাত পড়ার পরে আপনি যখন জ্ঞান ফিরেছে দেখছেন আপনার হাত একটা না একটা পা নাই। এবার মনে করেন 4 তলা বিল্ডিং থেকে পড়েছেন, 2 হাত নাই 2 পা নাই, আপনার শুধু বডি আছে। এবার মনে করেন 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছেন, তো আপনি ভর্তা হয়ে গেছেন। আপনি 10 তলা বিল্ডিং থেকে পড়েছেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। 20 তলা বিল্ডিং থেকে পড়তেছেন, তার মানে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে যত পড়তে সময় বেশি লাগবে তত বেশি বেগ বৃদ্ধি পাবে, দ্যাটস ওয়াই আপনার আঘাতের পরিমাণটা তত বেড়ে যাবে। আর যদি প্রতি সময়ে 9.8 থাকতো তাহলে আমরা কি করতাম? মনে করেন আমরা ঈদের সময় যখন আমরা শপিং করতে যাওয়ার সময় দেখি না শপিং মলে আপনার 10 তলা উঠে গেছেন, আর লিফটে জায়গাও পাওয়া যায় না, তখন আপনি কি করতেন? আরে মার লাফ দে, মাত্র 9.8 ms/1 বেগ, কি এগুলো ঝামেলা আছে নাকি কোনো? লাফ মার বন্ধু আছেন একসাথে লাফ মারি সবাই লোড। তাহলে হবে না, এরকম করা যাবে না। তার কারণ হচ্ছে যে কি বেগ প্রতি সেকেন্ডে বাড়ে। তার মানে এই কারণে বলা হয়েছে যে কি আপনার যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক। তার মানে আমাদের প্রাপ্ত বেগ যেটা বেগ ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে একটু কথা চিন্তা করেন তো, এখান থেকে এখানে আপনার বেগ হচ্ছে 9.8, আবার যখন সময় বেড়ে গেছে তখন বেগের মানটা আরো বেড়ে গেছে না? তার মানে 2 জায়গার কথা যদি চিন্তা করেন, আপনাকে এখন এটা সমীকরণে একটা সমীকরণ বানাতে হয়। কেন? তখন আপনাকে বললো যে 5 সেকেন্ডে এটার বেগ এত, তাহলে 10 সেকেন্ডে এটার বেগ কত হবে। তার মানে যেহেতু সময় চেঞ্জ হয়েছে তার মানে বেগও চেঞ্জ হবে। তাহলে আপনাকে 2টা জায়গার কথা চিন্তা করতে হবে। তাহলে ধরেন এই জায়গাটার কথা, এই জায়গাটাতে ধরেন বেগ আছে v1 আর সময়টা আছে আমাদের t1। তাহলে এই জায়গাতে যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের বেগ আছে ধরেন v2 আর সময়টা আছে কত t2, 2 সেকেন্ড যেহেতু, আর এখানে 1 সেকেন্ড। তাহলে সেকেন্ডের পার্থক্য, দ্যাটস ওয়াই সময়েরও পার্থক্য নিয়েছি আমরা, বেগেরও পার্থক্য, দ্যাটস ওয়াই আমরা বেগের পার্থক্য নিয়েছি। তা আমরা বলতে পারবো না এখান থেকে এটা যে ধরি আমরা হচ্ছে যে কি v1 সমানুপাতিক t1, তাহলে v1 সমানুপাতিক t1 আমরা একটা সমীকরণ দাঁড় করাতে চাচ্ছি। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে v1 ইকুয়াল টু আমরা যদি এখন সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে একটা ধ্রুবক আসবে। তা আমরা বলতে পারবো যে ধ্রুবক ইনটু হচ্ছে যে কত t1, এটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আরো একটা জায়গা আছে না এটার ক্ষেত্রে, তাহলে এখানের ক্ষেত্রে কি পাবো আমরা? তাহলে যে v2 সমানুপাতিক কত পাবো আমরা t2, তার মানে আমরা বলতে পারবো যে v2 ইকুয়াল টু ধ্রুবক ইন্টু কত t2। খেয়াল করে দেখেন 2 নম্বর সমীকরণ। আপনি চাইলে 1 কে 2 দ্বারা ভাগ করতে পারেন, এখন 2 কে 1 দ্বারা ভাগ করতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা এই যে v1 আমরা বলবো যে 1 এবং 2 কে ভাগ করে পাই, তার মানে আমরা সূত্রটা কি পাবো? বাম পক্ষতে আছে v1 ডিভাইডেড বাই এদিকে আছে কত v2 ইকুয়াল টু ওই পাশে কি ছিল দেখেন ধ্রুবক
ইন্টু কি ছিল T1, আর এখানে ছিল কি ধ্রুবক ইন্টু ছিল কত আমাদের T2। ধ্রুবক আর ধ্রুবক একই রকম আছে, কেটে গেল, আর এখানে T1 ডিভাইডেড বাই কি আছে T2 আছে। তাহলে আমরা মাথায় প্রশ্ন আসতে পারছি টি কাটলো না কেন, এই কেন কাটবে, তার কারণ এটা 1 এটা 2, কেমনে কাটবে এটা। তার মানে আমরা বলতে পারি যে V1 ডিভাইডেড বাই হচ্ছে কত V2 ইকুয়াল টু হচ্ছে কত T1 ডিভাইডেড বাই T2। এটা থেকে আপনি এখন একটা অঙ্ক সমাধান করতে পারবেন। দেখি আমার এখানে কতজন আছে। আচ্ছা, যতজনই আছে আমি আপনাদেরকে একটা অঙ্ক সমাধান করতে দিই। সেটা হচ্ছে যেটা, যে কোনো একটা বস্তুর বেগ, আমি এখন তাহলে আমরা সূত্রটা মনে রাখি, V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2, বা T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই V2। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে সমীকরণটাকে টেনে নিয়ে আসা যায়, যেহেতু যত বেগের মান বাড়ে তত সময়ের মান বাড়ে, বা যত সময়ের মান বাড়ে তত বেগের মান বাড়ে। তাহলে দুই জায়গার কথা যদি চিন্তা করেন তাহলে অবভিয়াসলি চেঞ্জিং আসবে। তাই আমাদের সূত্র হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। তো আমরা লিখে রাখি একটু এখানে যে V1 ডিভাইডেড বাই হচ্ছে V2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। এখন দেখেন, আমি আপনাদেরকে একটা ম্যাথ করাই। এই ম্যাথটা কেন লাগবে দেখেন, আমি আপনাদেরকে এখন বললাম যে কোন একটা বস্তুর 5 সেকেন্ডে বেগ 48 ms ইনভার্স 1। কোন একটা বস্তুর 5 সেকেন্ডে বেগ হচ্ছে 48 ms ইনভার্স 1। তার মানে আমাদের 9 সেকেন্ডে বেগ কত, আপনারা এটা বের করেন। 5 সেকেন্ডে বেগ হচ্ছে 48 ms ইনভার্স 1, তাহলে 9 সেকেন্ডে বেগ কত? ঐকিক নিয়মে করতে গেলে উত্তর ভুল আসবে, ঐকিক নিয়মে করিয়েন না। গল্পের নাম ফকিরা, খাইতে হয় ভিক কইরা, মানে ভিক্ষা করে। কার ইন্টারনেটের সমস্যা রে? হ্যাঁ করব, এই হ্যাকার্স খান করাবো, চিন্তা করিস না। এটা করে নিতে হয়, সাইম ফাঁকা জায়গা করে নিতে হয় এটা। স্যার ইউটিউবে ছাড়ার সময় অবশ্যই 1080p ছাড়বেন। ওই সাজ্জাদ, তোর খবর আছে? কিসের 1080p ছাড়বো? তোর জন্য ছাড়বো 320p, বাকি সবার জন্য 1080p ছাড়বো। আচ্ছা, একজন বলেছে যে কি 26.6, তানিশা বলেছে 88.2, রিফাত বলেছে 10.87, সামান আবার ওইটাই জানাইছে। মুহিব বলেছে 86.4। কি ব্যাপার, আপনাদের উত্তর এরকম আসতেছে কিনা এক একজনের? আমি করে দিচ্ছি। দেখেন, আমাদের ছিল V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। খুবই সূত্র সহজ তো, এই যে V1 ডিভাইডেড বাই কত V2 ইকুয়াল টু কত T1 ডিভাইডেড বাই T2। আমাকে বলেছিল 5 সেকেন্ডে বেগ হচ্ছে এত, তার মানে 5 সেকেন্ড মানে প্রথম সময়, তাহলে T1 এর মান কত? T1 ইকুয়াল টু কত 5 সেকেন্ড। বেগ দেওয়া আছে কত 48, তার মানে V1 এর মান কত দেওয়া আছে 48 ms ইনভার্স 1। 9 সেকেন্ডে, তার মানে T2 এর মান চেয়েছে, তাহলে T2 ইকুয়াল টু কত দেওয়া আছে 9 সেকেন্ড। তাহলে V2 ইকুয়াল টু হোয়াট? এত সহজ। তাহলে এখন আমরা V2 এর মান চাচ্ছি, তাহলে এটা এবং এটা গুণ করে দিয়ে আগে, তাহলে যে V2 ইন্টু হচ্ছে কত T1 ইকুয়াল টু V1 ইন্টু হচ্ছে কত T2, বা V2 ইকুয়াল টু কত আসবে V1 ইন্টু হচ্ছে কত T2, আর নিচে হচ্ছে যে কত আমাদের T1। এখন এই তিনটা মান বসাই দেন, উত্তর যেটা আসবে সেটা। আচ্ছা, 86.4 এবার সবারই আসতেছে। আমার কে ছাত্রগুলা দিচ্ছে এখানে দেখি। আরিফ, আমারটা আপনারা দেখি নাই, রাগ করেছেন রে ভাই, তোরটা দেখলাম। রাইহান বলেছে 86.4, আফনান বলেছে যে এত, পারভিন 86.4, অনেক 86.4। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এই 2টা ঘন্টা যদি তোরা না পড়তে পাবি বা না তোরা পড়বি, তাহলে কি পড়বি তোরা জীবনে? আমাকে সেই কথা বলতো। আমি অনলাইনে ক্লাস করার জন্য আমি আমার পার্সোনাল টিউশনগুলোকে দিনে পড়াই দিচ্ছি। যে আমার ছাত্রছাত্রীরা বাংলাদেশের অনেক জায়গা থেকেই আছে, তারা হয়তো বিভিন্ন জায়গাতে পড়ার সুযোগ পাচ্ছে না, বা তাদের সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে পারছে না। দ্যাটস ওয়াই আপনাদের কাছে এইভাবে আসলে ক্লাস করা। তারপরে 2 ঘন্টা আমি আপনাদের কাছে সময়
দেওয়ার চেষ্টা করেছি যে কি আমার ছাত্রছাত্রীর জন্য যদি 2টা ঘন্টা সময় দেই, আশা করি তাদের পরীক্ষার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি আপনাদের জন্য সময় বের করতে পারছি এত ব্যস্ততার মাঝেও, আপনারা কেন আপনাদের সময়গুলো দিতে পারবেন না? আপনাদের জন্য আবার সেটা, এটা আপনাদেরই জন্য, তারপরে আপনারা আপনাদের সময়গুলো দিতে চাচ্ছেন না। তাহলে তো আপনার পরীক্ষার রেজাল্ট আশানুরূপ যেটা চাচ্ছে আপনার বাবা মা বা চারপাশ, সেটা আপনি দিতে পারবেন না। এবং সেটা আপনি পরে আবার বলবেন যে কি আমার পড়া সম্পূর্ণ কমপ্লিট হয় না। আপনাকে পড়া পড়তে গিয়ে কেউ নিষেধ করছে নাকি? আপনাকে কি সময় দিতে কেউ নিষেধ করেছেন নাকি? নিষেধ তো করে নাই কেউ। তা আপনি আপনার সময়টুকু একটু কাজে লাগান না। বেশি দিন তো না, 3-4 মাস ভালো করে যদি আপনি ভালো পড়াশোনা করেন, আপনি অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আপনার ভালো লাগে, আপনার বাবা মায়ের ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আপনার তো খুশিতে আত্মহারা হয়ে যাবেন আপনি। তো ক্লাস করেন, ঠিকঠাক পড়েন, পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার এখন আমরা চলে যাব আমাদের সেই লাস্ট অ্যান্ড ফাইনাল সূত্র যেটা, সেটা হচ্ছে তৃতীয় সূত্র। আমাদের সেই তৃতীয় সূত্রটা একটু জানবো। তৃতীয় সূত্রে আমরা এই কারণেই জানতে চাইলাম, কেন জানতে চাইছি সেটা জানেন তো? অর্থাৎ নির্দিষ্ট একটা দূরত্ব তো যাবে সে, অর্থাৎ তার আমরা সময়ে বেগ জানলাম যে বেগ হচ্ছে যে কি সময়ের সমানুপাতিক। বাট বেগ যেহেতু হচ্ছে, তাহলে সে তো দূরত্ব অতিক্রম অবশ্যই করবে, তাই না? তাহলে সেই দূরত্বের মানটাও তো আমাকে নির্ধারণ করতে হবে একটা পড়ন্ত বস্তু থেকে। একটা বস্তু যদি আমি ফেলে দিই, একটা বস্তু আমি ফেলে দিলাম, বাট এই বস্তুটা এত সময় নিয়ে পড়লো, তাহলে সময় যেহেতু লেগেছে, তার মানে সে দূরত্ব অতিক্রম করেছে, বেগও তার হয়েছে। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্ব তো আমাকে জানতে হবে। তাহলে ওই একই কথা ছিল মাই ডিয়ার স্টুডেন্ট। ধরেন এখান থেকে আসতে ধরেন 1 সেকেন্ড সময় লেগেছিল, আর ধরেন এখান থেকে আসতে 2 সেকেন্ড সময় লেগেছিল। তাহলে আমাদের দূরত্বের কথাটা একটু চিন্তা করে দেখি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে এই যে আমাদের 1 সেকেন্ডের দূরত্ব হচ্ছে ধরেন এতটুকু, অর্থাৎ দূরত্বকে আমরা h1 দ্বারা প্রকাশ করি। আবার 2 সেকেন্ডের ক্ষেত্রে উচ্চতাটা একটু দেখেন তো, h2 বেশি হয়ে গেছে। একটু বেশি দিয়েছি কেন? তার কারণ যত সময় বাড়ে বেগের মানও তত বাড়ে। দ্যাটস ওয়াই একটা বস্তু দূরত্ব যত সময় নিয়ে, মানে একটা বস্তু যত সময় নিয়ে নিচে পড়বে, দূরত্ব খুব দ্রুত বেশি সে অতিক্রম করতে পারবে। তাহলে আমরা একটু খেয়াল করব, সেই যে দূরত্বটা অতিক্রম করবে, সেই দূরত্বটা হচ্ছে যে সময়ের। তাহলে আবারও বুঝি ভালো করে, যে নির্দিষ্ট মানে একই উচ্চতা এবং বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটা হচ্ছে যে সময়ের বর্গের, সেই দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে h সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার। এটাই হচ্ছে যে তৃতীয় সূত্র। কিন্তু আপনাকে বাংলা লিখতে হবে, আবার এটাও লিখতে হবে। অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখেন, এই কথাটা আমি তো বললাম যে h সমানুপাতিক টি স্কয়ার। তো এটা তো মনে করেন যে কি একটা জায়গার জন্য। ধরেন বিষয়টা হচ্ছে এরকম, যে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে দূরত্ব এক ধরনের হয়েছে, তার মানে আমি বলতে পারবো h1। আবার এখান থেকে এখানে আসতে সময় লেগেছিল 1 সেকেন্ড, তার মানে এই জায়গার জন্য সময়টা হচ্ছে যে t1। তাহলে আমি বলতে পারবো যে h1 সমানুপাতিক হচ্ছে t1 স্কোয়ার, তাই না? তা আমি এখান থেকে কি করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, যে h1 সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে আমি সমান দিলাম, তারপর আমি এখানে অবশ্যই একটা ধ্রুবক ব্যবহার করব, ইনটু হচ্ছে কত, t1 হোল স্কোয়ার। তাহলে আরো একটা জায়গার কথা ধরেন, এই জায়গাতে 2 সেকেন্ড ছিল, তাহলে উচ্চতাও তো ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে h2। তাহলে আমি বলতে পারবো না যে, আমি ওখানে বলতে পারি যে h2 ইকুয়াল টু কত আসবে, ধ্রুবক ইনটু কত আসবে, t2 এর উপরে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বরটা সমীকরণ। তাহলে এখন 1 নম্বরকে আপনি চাইলে 2 নম্বর দিয়ে ভাগ করতে পারেন, অথবা 2 নম্বরকে চাইলে 1 নম্বর দিয়ে ভাগ করতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। তাহলে আমরা কি করতে পারি, বলবে 1 কে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে 1 এর বাম দিকে আছে কি h1, 1 এর বাম দিকে আছে কত, 2 এর বাম দিকে আছে h2। এই যে দেখেন h1 h2 ইকুয়াল টু, উপরে 1 নম্বরের কি ছিল, ধ্রুবক ইনটু কত ছিল, t1 এর উপর হোল স্কয়ার। তারপর এখানে ছিল কত, ধ্রুবক ইনটু t2 এর উপর হোল স্কয়ার। ধ্রুবক ধ্রুবক আবার কেটে যায়, তাহলে বা h1 ডিভাইডেড বাই h2 ইকুয়াল টু t1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, t2 এর উপর হোল স্কয়ার। এবার একটু খেয়াল করে দেখেন,
উপরে দেখতে পাচ্ছেন আপনি যে T1 ডিভাইডেড বাই T2 সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই V2। এখন আমরা, এটা ছিল দ্বিতীয় সূত্র তাই না, আর এটা হচ্ছে তৃতীয় সূত্র। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা বস্তু যখন আপনি ফেলবেন, ফেলার ক্ষেত্রে তার বেগও পাওয়া যায়, তার দূরত্বও পাওয়া যায় এবং সময়ও থাকে। তার মানে তিনটা জিনিস কম্বিনেশন করেই আপনি ওই বস্তুটাকে মানে ফেলতে দেখেন বা পড়তে দেখেন। তার মানে বস্তু পড়ার ক্ষেত্রে তিনটা জিনিসই থাকতে হবে। তাহলে আপনি যদি তিনটা জিনিসকে কম্বিনেশন করে ফেলতে পারেন, অ্যাডজাস্ট করে ফেলতে পারেন, তাহলেই পড়ন্ত বস্তুর তিনটা সূত্র বা দুইটা সূত্রকে বা তিনটা সূত্রকে আপনি একদম অ্যাডজাস্ট করে ফেলেছেন। আমি যদি এখন এখানে একটা কাজ করি, এখানে যদি আমি T1 ডিভাইডেড বাই T2 নিয়ে আসতে পারি, তাহলে কাহিনীটা কি হবে দেখেন। আমি ধরেন এখানে রুট করে দিলাম উভয় পক্ষকে এই দুই জায়গাটাতে, তাহলে আমরা কি হবে এখানে, এই রুট ওভার H1 ডিভাইডেড বাই H2 ইকুয়াল, এখানে রুট করলে কি স্কোয়ার গুলো চলে যাবে, তার মানে থাকবে কত, T1 ডিভাইডেড বাই কত, T2। আচ্ছা খেয়াল করে দেখেন, T1 ডিভাইডেড বাই T2 মানে কি লিখতে পারবেন আপনি, এই যে দেখেন T1 ডিভাইডেড বাই T2 মানে কত, V1 ডিভাইডেড বাই V2, তার মানে ইকুয়াল টু লিখতে পারবেন আপনি V1 ডিভাইডেড বাই V2। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের একটা কম্বিনেশন, অর্থাৎ রুট ওভার H1 ডিভাইডেড বাই H2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই V2। তখন এই তিনটা জিনিসই থাকে একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে যাবে, তখন আমাদের এই তিনটা জিনিসই থাকে, অর্থাৎ বেগ থাকে, সময় থাকে, তার কতটুকু উচ্চতা বা দূরত্ব অতিক্রম করলে সেটা থাকে। তাই পড়ন্ত বস্তুর ফ্যান্টাস্টিক কাহিনী হলো এটা। আমরা যখন ম্যাথ করব তখন এই সূত্র আমাদের মাথায় থাকতে হবে যে পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে রুট ওভার H1 ডিভাইডেড বাই H2 T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু V1 ডিভাইডেড বাই V2। প্রিয় ছাত্রছাত্রীরা আমার, ওরে বাপরে, আমার ছাত্রছাত্রীরা ক্লিয়ার করতে পারছে সবগুলো? থ্যাংক ইউ আজমির খন্দকার, আপনাকে লাইক দিলাম। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই। আসাদুল্লাহ বলেছে ক্লিয়ার, মহিবুর রহমান ক্লিয়ার, ক্লিয়ার স্যার। সাদ, জান্নাত, মেঘা সবারই পড়ি আজকে। মহিব বলেছে ক্লিয়ার। আচ্ছা তোরা আমাকে বল যে আর তোদের কি কি সমস্যা আছে বা আমি ক্লাসগুলো কিভাবে নিতে পারি, আমাকে বল একটু তোরা। তখন তোদেরকে নিয়েই তো আমার হচ্ছে সবকিছু। তোরা যেটা চাইবে আমি তোদেরকে সেটাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, বল। থ্যাংক ইউ সাজ্জাদ, কাজী চিনু, লিজা, আতিফ হোসাইন, শাহিদ, সুমন ইসলাম, পূজা, আবদুল্লাহ তুহিন, সুমন ইসলাম, খাদিজাতুল কুবরা, তাবাসসুম, রাতুল, আহসানুল্লাহ। সুমন, কতবার তোর নাম পড়তাম, ওরে বাপরে বাপরে। ডিফিকাল্ট সিকিউর লাইফ করেন বলেছে, হ্যাঁ করব। হায়ার ম্যাথ নিব না, অবশ্যই আতিফ নিব, কিন্তু একদিনে কেমনি নিব, আস্তে আস্তে নিতে হবে না। জয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন থেকে ক্লাস করবেন না কেন, অবশ্যই বুঝবেন। এখন থেকে মানে কি, এই ক্লাসটা তো থেকে যাবে এখানে। ওকে, সবাই যাই হোক, অনেকগুলো কমেন্ট আসতেছে, পড়তে পারতেছি না এখন। হ্যাঁ, জীববিজ্ঞান ক্লাস দিব অবশ্যই। তো তাহলে আগামীকালকে সবাই ক্লাসের প্রস্তুতি ঠিক রাখবেন। আগামীকালকে কিন্তু এই অধ্যায় থেকে গ্রাফ জাতীয় যে সৃজনশীল, না সরি, বক্স জাতীয় যে সৃজনশীল হয়, আমি এর আগে ইউটিউবে যে বক্স জাতীয় সৃজনশীলটা দিয়ে রাখছি, সেখানে 2 বছর 2.5 বছর আগের আমার একটা এক্সপেরিয়েন্স। বাট এই 2 বছরে আরও তো মনে করেন যে প্রশ্নগুলো বেড়েছে বা আরও ক্যাটাগরিগুলো বেড়েছে, তো আরও জিনিস অ্যাডজাস্ট করে তারপরে আমার ছাত্রছাত্রীদেরকে দিব। তো আগামীকালকে আপনারা সবাই মানে যুক্ত হবেন। আর এই ক্লাসগুলো আমার মনে হয় যে আপনাদের প্রোফাইলে রেখে দিলেই ভালো। চাইলে আপনারা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রাখিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের মানে ক্লাসগুলো তো খুঁজতে হবে না। আর আপনারা অবশ্যই নোটগুলো সাবমিট করবেন, কেমন? সবাই আপনারা কালকে ঠিক একই সময় 8টার দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই খোদা হাফেজ বলতে হয় না, আল্লাহ হাফেজ বলবেন।